তো বেসিক্যালি ফার্স্ট জিনিস আমরা জানবো না, উই আর স্টার্টিং আর নেক্সট টপিক। হ্যাঁ, ইন্ডাকশন মোটর। আচ্ছা, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, দুটো টাইপ অফ ইন্ডাকশন মোটর হয়। ফার্স্টে এক লাইন বলে দিই, এই ফোর্থ পয়েন্টে লেখাও আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মানে সাপ্লাইটা সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ আশা করছি বোঝো। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, আরেকটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন। থ্রি ফেজ সাপ্লাই মানে তিনটে ভোল্টেজ সোর্স উইথ 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স বিটুইন ওয়ান আনাদার। এবার ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমার, আচ্ছা ওটা পরে আসছি, পরের স্লাইডে আছে। ইন্ডাকশন মোটর বেসিক্যালি কি, একটাই এক্সাইটেশন মানে একটাই সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? একটাই সাপ্লাই দেওয়া হয় মানে সিঙ্গেল এক্সাইটেড, ওর জন্য এই টার্মটা সিঙ্গেল এক্সাইটেড। কেন আমরা এই কথাটা বলছি, পরে একটা মেশিন আছে আমরা ইলেকট্রিক্যালে পড়ি, সিনক্রোনাস মেশিন, ওটাতে দুটো সাপ্লাই দেওয়া হয়, ডাবল এক্সাইটেড মেশিন। ওটা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, সিঙ্গেল এক্সাইটেড ওর জন্যই টার্মটা ইউজ করা হয়েছে, কারণ অনলি ওয়ান সাপ্লাই ইজ গিভেন টু দ্য স্টেটর। Okay, stator that is AC supply, yeah, single AC source. তারপরে লাইনটা ওর জন্য লেখা আছে যে স্টেটর ওয়াইন্ডিং ইজ কানেক্টেড টু আ ডাইরেক্ট এসি সোর্স। আচ্ছা, যে কোনো মেশিন, আচ্ছা ইন্ডাকশন মেশিন হচ্ছে রোটেটিং মেশিন, আর ট্রান্সফরমার হচ্ছে স্ট্যাটিক মেশিন। কোনো ট্রান্সফরমার কিন্তু ঘোরে না, জাস্ট একটা স্ট্যাটিক ডিভাইস, জাস্ট এনার্জিটা কনভার্ট করছে, আর ইনপুটে এনার্জি দিচ্ছে, আউটপুটে এনার্জি দিচ্ছে উইদাউট এনি রোটেশন। আমি আগেই বলেছিলাম রোটেশন লস নেই বলে ট্রান্সফরমারের লস কিন্তু অনেক কম, ওর জন্য এফিসিয়েন্সি অনেক হাই। দেখবে আমরা যা যা অঙ্ক করেছি, ঠিক আছে, অঙ্ক করলে ওখানে এফিসিয়েন্সি গুলো দেখবে সব কটা 95%, 97%। ট্রান্সফরমার এফিসিয়েন্সি প্রচন্ড হয়। কিন্তু ইন্ডাকশন মোটর যেহেতু রোটেটিং মেশিন, there will be some friction windage loss, there will be rotor losses because of that rotation, so that's why my efficiency goes on reducing by induction motor. Okay. So what happens over here, the rotor winding, we have two parts over here, one is stator, one is rotor. The stator is your stationary part, rotor is your rotating part. DC motor, induction motor যদিও ফার্স্ট ইয়ারে না করে থাকো, DC মোটরের নাম শুনেছো। I think I expect everyone to hear about DC motor, and in DC motor there are two parts, one is your field winding and another one is your rotating part. Field or station মানে field winding যেটা স্টেশনারি থাকতো, আর একটা rotating winding that is your armature, ঠিক আছে? দুটো পার্ট থাকতো, একটা field winding, একটা হচ্ছে armature। এখানে ওই নামটা ইউজ করা হয়েছে, একটা স্টেটর that is your static, comes from the word static or stationary, and another is rotor that comes from the word rotating. তো এখানে রোটারটা কি হচ্ছে, কিভাবে রোটেট করছে, এটা তো কিছু এনার্জি দিতে হবে বা কিছু ফোর্স দিতে হবে রোটারটার উপর, তাহলেই ঘুরবে। একটা জিনিস তো ঘুরতে পারে কি করে, কিছু এনার্জি দিলাম, সেই এনার্জিটা রোটার কোথা থেকে এক্সট্রাক্ট করছে, আমি তো স্টেটারকে সাপ্লাই দিলাম, তখন রোটারটা ওই এনার্জিটা স্টেটার থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছে, ঠিক আছে, বাই মিনস অফ ইন্ডাকশন। এই কথাটা তোমরা ট্রান্সফরমারও শুনেছো, যে প্রাইমারিতে সাপ্লাই দিলাম, বাই মিউচুয়াল ইন্ডাকশন দ্য কোর that is produced in the magnetic path, that flux that is produced in the magnetic core links with the secondary coil. By mutual induction secondary তে পাওয়ার ট্রান্সফার বা এনার্জি ট্রান্সফার। এখানেও সেম জিনিস, আমি স্টেটারে সাপ্লাই দিলাম, রোটারটা এনার্জি রিসিভ করবে বাই মিনস অফ ইন্ডাকশন, ওর জন্যই ব্র্যাকেটে লেখা আছে ট্রান্সফরমার। এবার ক টাইপস অফ ইন্ডাকশন মোটর হয়, ডিপেন্ডিং আপন দ্য সাপ্লাই, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে থ্রি ফেজ। আর ডিপেন্ডিং আপন দ্য রোটার অর কনস্ট্রাকশন, দুটো পার্ট আছে আমি বললাম, স্টেটার আর রোটার। স্টেটারটা ডাইরেক্ট এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড, রোটারটা দুটো ভাবে কনস্ট্রাকশন করা যেতে পারে, একটা হচ্ছে স্কুইরাল কেজ বলে, একটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এগুলো কিরকম দেখতে কি আছে সব আমরা পড়বো। তাহলে এই দুটো নাম মনে রাখো, স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আর জেনারেলি ইন্ডাকশন মোটর প্রাইম মুভার হিসেবে কাজ করে না। প্রাইম মুভার মানে হচ্ছে তোমার ধরো কোনো জেনারেটরকে ধরাতে হলো, জেনারেটর ইনপুট কি মেকানিক্যাল এনার্জি, সেই মেকানিক্যাল এনার্জিকে সাপ্লাই করার জন্য আমাদের ইন্ডাকশন মোটর ইউজ করা। ইন্ডাকশন মোটর আমাদের ঘরের ফ্যানেও ইউজ করা হয়, কিন্তু ওগুলো সব সিঙ্গেল ফেজ, কারণ বাড়িতে সব সিঙ্গেল ফেজ সাপ্লাই আসে, সিঙ্গেল ফেজ সাপ্লাই পাম্পসে ইউজ করা হয়, ট্রেনসে ইউজ করা হয়। বড় বড় মেশিন যেখানে দরকার লাগে হিউজ কিলোওয়াটস অফ পাওয়ার, দেন উই গো ফর থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন। এটা হচ্ছে জাস্ট স্মল ইন্ট্রোডাকশন অফ ইন্ডাকশন মোটর। কটা টাইপ অফ ইন্ডাকশন মোটর হয় অ্যাকর্ডিং টু ইস সাপ্লাই, অ্যাকর্ডিং টু ইস কনস্ট্রাকশন। আর ভেতরে কি আছে ইন্ডাকশন মোটরে, একটা স্টেটর একটা রোটার। আচ্ছা,
এবার আমরা কি করব, নেক্সট কয়েকটা স্লাইড আমরা কিছু কম্প্যারিজন করব ইন্ডাকশন মোটর আর ট্রান্সফর্মার। আচ্ছা, সিলেবাসে তোমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, ওর জন্য আমরা কম্প্যারিজনটা 3 ফেজ ট্রান্সফর্মার সঙ্গে করছি। তুমি ট্রান্সফর্মার ভার্সেস সিঙ্গেল ফেজের সঙ্গে যদি করতে একই ডিফারেন্স আসতো। ডোন্ট গো আফটার দি phase which is written over here, 3 phase. It is not different, only the supply over here is 3 voltage source at a phase difference of 120 degree. In a single phase you have 1 voltage source, ব্যাস এটা। তো তুমি এটাকে ভাবো যে ট্রান্সফর্মার আর ইন্ডাকশনের মোটর মধ্যে ডিফারেন্স। তাহলে দুটোই আমাদের বেসিক কাজ কি করে, একটা ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান সাইড টু আনাদার থ্রু ইন্ডাকশন। তার মানে মিডিয়ামটা যেটা আছে এখানে ম্যাগনেটিক মিডিয়াম, তো ওর জন্য ম্যাগনেটিক ডোমেন মাঝখানে যে ট্রান্সফার অফ পাওয়ার যেটা করছে এক সাইড থেকে আরেক, কার মধ্যে দিয়ে করছে, ম্যাগনেটিক ডোমেনের মধ্যে দিয়ে করছে। ঠিক আছে, তাহলে ইনপুট কি দিচ্ছি, আমি কি দিচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সাপ্লাই দিচ্ছি একটা ট্রান্সফর্মারে। what we are giving in a to a transformer, we are giving a voltage supply. Over here also the stator terminals are given voltage supply. তো এখানে ইনপুট দিয়েছে, দেখো ডাইরেকশন ইনটু দেওয়া আছে, তার মানে এটা ইনপুট। হ্যাঁ, ইনপুট ইলেকট্রিক্যাল ডোমেনে ইনপুটটা দিচ্ছি, তার মানে এনার্জি ইনপুট দিচ্ছি। আমি এনার্জি ইনপুটটা কি, আমরা এনার্জি ইনপুটটা দিচ্ছি ইলেকট্রিক্যাল ডোমেন। এবার ওটাকে কার মধ্যে দিচ্ছি, একটা ম্যাগনেটিক ডোমেনের মধ্যে দিচ্ছি। তারপর ওই ম্যাগনেটিক ডোমেনটা কিছুতে কনভার্ট করছে নিশ্চয়ই, তার মানে আউটপুট পাবো। ওর জন্য অ্যারো লাইনটা দেখো, ইটস শোয়িং আউটওয়ার্ড, সো দিস মিন্স আউটপুট। ঠিক আছে, এই ম্যাগনেটিক ডোমেন থেকে দুটো টাইপ অফ আউটপুট হতে পারে। উই আর কামিং ইনটু দিস। So first type of output, we are giving energy input in electrical domain and we are getting energy output also in electrical domain. Now this type is your transformer, right? Transformer কি করছিলাম, voltage দিচ্ছিলাম, output we are getting a step up or down voltage and power was changing accordingly. So if my electrical energy is converted to electrical energy by means of a magnetic domain, then we were calling this as a transformer. And if this magnetic domain is converting this electrical energy input into mechanical energy output, that means it becomes a motor. You know what does a motor do? It converts electrical energy into mechanical energy. ওর জন্য তার মানে এই বেসিক এই জিনিসটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, মানে ইন্ডাকশন মোটর। আর যেটা ওপরে দেওয়া আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার, ওর জন্য এখানে ট্রান্সফর্মার লেখা আছে, এখানে ইন্ডাকশন মোটর লেখা আছে। মানে both are using the same domain to convert my input into another form, whatever is required. ঠিক আছে, তাহলে এখানে যেটা আউটপুট মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, তাহলে মেকানিক্যাল লোডস এ দিতে পারবো, বা it can be used as prime mover in order to supply other generators. Okay, and another thing, it can either be converted into electrical domain. So if it is in energy output is in electrical domain, that means it is a transformer. So দেখো সেম জিনিস, কিন্তু ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটর, দ্যাটস ওয়াই ইজ সেম। Now what are the similarities? Similarities কি কি আছে ট্রান্সফর্মার, কি আছে আমরা যে আগের লেকচার গুলো করেছি, it has a primary and secondary one. Induction motor, just now we have seen, we have two parts, we have a stator and rotor, and in stator there are windings, in rotor also there are windings, rotor conductors. And okay, so both has two sets of winding, one is stator rotor or primary or secondary one. Second thing, resultant mutual flux in transformer is the combined action of primary and secondary EMF. Whatever the flux that is produced in the core, that phi that we had drawn in transformer core, that was because of the primary and secondary fluxes. Similarly over here, the flux that is actually produced in the core is because of the stator and rotor MMFs. MMF জানো ফার্স্ট ক্লাসেই করেছি, সো অবভিয়াসলি। এবার তুমি যে সাপ্লাই দিচ্ছ ভোল্টেজ, তার মানে একটা কাউন্টার অ্যাক্টিভ ইএমএফ জেনারেট হবে বাই ফ্যারাডেজ ল। So obviously there will be a counteractive EMF, as we have studied in transformer. There will be EMF, suppose E1 in the primary. Over here also we will get a counter EMF E1 in the stator one. Now we have performed the test short circuit of transformer. Okay, so that is how we are doing. We are short circuiting the secondary terminals of the transformer. And in induction motor, if you want to short circuit the load, what we'll do, we'll short circuit the rotor.
or the rotor is blocked. Instead of telling short circuit, in induction motor the same term is used as rotor block. ওর জন্য আমি একটু আগে বলছিলাম, এখানে বলছিলাম কি তার আগে বলছিলাম, সরি, হ্যাঁ এই স্লাইডটা যখন ডিসকাস করার সময় বলছিলাম ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট ইন ট্রান্সফরমার ইজ সেম টেস্ট আর ও যখন সরি যখন সিলেবাসটা দেখাচ্ছিলাম তখন বলছিলাম সিমিলারিটিজ হচ্ছে ওই টেস্ট গুলো এখানে করায়, নামগুলো জাস্ট ডিফারেন্ট। ওয়ান ইজ ওপেন short circuit test over here, this is block rotor test over here because the rotor is blocked. Okay, now the stator windings will have some primary and secondary windings will have R1 X1, this will have R2 X2, এটা জানো। স্টেটার ওয়াইন্ডিং ও তার মানে R1 X1 হবে, রোটার ওয়াইন্ডিং ও তাহলে R2 X2 হবে। তাহলে রেজিস্ট্যান্স এন্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স will be present in primary and secondary winding. Over here also resistance and leakage reactance will be present in stator and rotor winding. Dissimilarities টা কি? Dissimilarities হচ্ছে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিসিমিলারিটিস, যেটা এর যে নো লোড কারেন্ট হয় যেটা আমরা পড়েছিলাম আইই মনে করে রাখো, ট্রান্সফরমারে আইই বলে একটা কারেন্ট পড়েছিলাম, ওই কারেন্টে अराउंड 2 to 6% অফ ফুল লোড কারেন্ট, আর এটা তার থেকে বেশি হয় 30 to 50% অফ ফুল লোড কারেন্ট। আর একটা জিনিস থাকে, এটা বেসিক্যালি হাউ দ্য ওয়াইন্ডিংস আর মেড। over here this in transformer the windings are concentrated মানে একটা লিম্বের একটা লেগের উপরই জাস্ট ওয়াইন্ডিং গুলো পেঁচিয়ে দিলাম, ঠিক আছে। আর ইন্ডাকশন মোটরে কি হয়, পুরো গোল একটা এয়ার গ্যাপ পেরিফেরি থাকে, এরকম গোল একটা এয়ার গ্যাপ পেরিফেরি পুরো স্লটস বানানো থাকে, ওই স্লটস এর মধ্যে ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে। আর ট্রান্সফরমারে কি থাকে, আমি তুমি যদি রিকল করতে পারো, একটা লেগ থাকে জাস্ট এর উপর ওয়াইন্ডিং করে। আর ইন্ডাকশন মোটরে কি থাকে, এরকম পোলস থাকে, স্লটস বানানো থাকে, এই মাঝখানে স্লটস বানানো থাকে, ঠিক আছে। এর মধ্যে ওয়াইন্ডিংস করা হলো, আবার এরকম মধ্যে ওয়াইন্ডিংস করা হলো, হ্যাঁ না পুরো মানে ইটস ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংস, ইটস নট কনসেন্ট্রেটেড অন ওয়ান লিম্ব। এখানে দেখো একটা লিম্বের ওপরই পুরো ওয়াইন্ডিং কনসেন্ট্রেটেড, এখানে কিন্তু স্টেটার ওয়াইন্ডিংটা চারটে পোলের ওপর আলাদা আলাদা হবে, সো ইট ইজ ডিস্ট্রিবিউটেড along the air gap periphery, এখানে এয়ার গ্যাপ আছে, মাঝখানটা এয়ার গ্যাপ আছে, so along the air gap periphery it is distributed. ওটার ফলে কি হয়, একটু ইএমএফ টা চেঞ্জ হয়, এত কিছু মানে তোমাদের বেশি জানার দরকার নেই, কারণ এটা দিস আর অল ইলেকট্রিক্যাল থিংস, ইউ শুড নো দ্যাট the in transformer the windings are concentrated। কেন বললাম, একটা লিম্বের ওপর সব থাকে, আর এটা ধরো 4 পোল মোটর হলো, চারটে পোল ওরকম ভাবে ডিস্ট্রিবিউট রইলো, চারটে পোল এরকম ভাবে রইলো, চারটে পোলের ওপর সব ওয়াইন্ডিংস গুলো প্লেস করা হলো, পুরো ডিস্ট্রিবিউট করা রইলো ওয়াইন্ডিংস গুলো, একটা পোলের ওপরই কিন্তু সব ওয়াইন্ডিং নেই, চারটে পোলের ওপরই ডিস্ট্রিবিউট করার জন্য কথাটা এখানে ইউজ হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তার জন্য একটা ফ্যাক্টর চলে আসে কেডব্লিউ, ওয়াইন্ডিং ফ্যাক্টর, ওগুলো ডিটেলে যাব না। সেম দিস ইজ মাই ইএমএফ, উই হ্যাড স্টাডিড E1 is equal to √2 pi f n1 phi m। স্টেটার এখানে কি হবে, সেম ইকুয়েশন, বিকজ এসি মেশিন, তার মানে √2 pi f n1 phi m, কিন্তু আরেকটা ফ্যাক্টর চলে আসে কেডব্লিউ, ওয়াইন্ডিং ফ্যাক্টর। ওর জন্য ধরো 440 ভোল্টের জন্য এখানে ইএমএফ ডেভেলপ হবে ধরো 430 ভোল্ট, ওকে, অর মেবি 440 ভোল্ট আইডিয়াল কেস, কিন্তু এখানে এই ফ্যাক্টরটার জন্য এখানে ডেভেলপ হবে 430 ভোল্ট, একটু কমে যাবে ভোল্টেজটা বিকজ অফ দিস ডিস্ট্রিবিউশন অফ ওয়াইন্ডিংস। এগুলো হচ্ছে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস। এবার স্টেটারের কনস্ট্রাকশন, কতক্ষণ আছে, 1 মিনিট আছে। আচ্ছা, স্টেটারের কনস্ট্রাকশন, সিন্স আমরা কি পড়ছি, 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি, তার মানে তিনটে সাপ্লাই হবে, 3 ভোল্টেজ সোর্সেস উইল বি গিভেন, ইচ সেপারেটেড বাই 120 ডিগ্রি। সো দেখো এটা হচ্ছে স্টেটার, হ্যাঁ এটা হচ্ছে স্টেটারটা, এই যে এই ভেতরে এইটা হচ্ছে স্টেটারটা, বাইরে এই কাভারিংটা বলে ইয়োক অর কেসিং, এই যে বাইরে এই কাভারিংটা ইয়োক অর কেসিং বলে, সরি। আর এই যে এটার যার উপর বসে রয়েছে এটা স্ট্যান্ড বলে। এই ইয়োক অর কেসিংটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বেসিক্যালি ফর প্রোটেকশন, এর ভেতরে ওয়াইন্ডিংস আছে, ঠিক আছে, বাইরে থেকে যদি ডাইরেক্টলি এক্সপোজ থাকে, কেউ ডাইরেক্টলি এসে এটা টাচ করলে শক খেয়ে যাবে। প্লাস এই যে এটা কিছু মেটেরিয়ালের উপর বানানো, এটা ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, দিন কাজে ইফ ইট গোজ অন
Means if you buy a new machine after one or if you are directly exposing this stator windings into the environment, there may be wear and tear, পড়ে রয়েছে, ধুলো পড়ছে, জিনিসগুলো নষ্ট হচ্ছে, অনেক ওয়াইন্ডিংস গুলো নষ্ট হয়ে যাবে, কিছুদিন পর কানেকশন হবে না এখান থেকে। সো অলওয়েজ দেয়ার শুড বি আ প্রোটেকশন গিভেন, সো দ্যাটস ওয়াই দ্য ইয়োক অর কেসিং ইজ দেয়ার। এবার এখানে স্লটস করা থাকে এরকম মাঝখানে মাঝখানে, এই যে অ্যারো গুলো, এই যে এরকম ভাবে এখানে ওয়াইন্ডিংস গুলো প্লেস করা আছে এরকম, বা একটা সেট অফ ওয়াইন্ডিং দেখো, বুঝতে পারছো এখানে মার্কিং আছে, একটা সেট অফ ওয়াইন্ডিংস, আরেকটা সেট অফ ওয়াইন্ডিংস, এরকম তিনটে ফেজের জন্য তিনটে টাইপ অফ ওয়াইন্ডিং থাকে। ধরো এটা হচ্ছে এ ফেজ, বি ফেজ, সি ফেজ, আবার এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এরকম ভাবে ওয়াইন্ডিং গুলো পরপর করে দেওয়া হয়। আর আলটিমেটলি তারপর যেখানে ওয়াইন্ডিংটা এন্ড হচ্ছে সেখান থেকে উইল টেক আউট 3 টার্মিনালস আউটসাইড, বিকজ আলটিমেটলি উই হ্যাভ টু কানেক্ট ফ্রম আ ভোল্টেজ সোর্স। এটা তো সোর্স নয়, এটা জাস্ট একটা মোটর, উই হ্যাভ টু গিভ ইলেকট্রিক্যাল এনার্জি টু ইট, so I have to give it to the stator electrical energy, so 3 terminals are taken out and these 3 terminals are connected to the stator. Generally এটা হচ্ছে বক্স, এই উপরে এটা দেখাচ্ছে এটা বক্স, এই যে তিনটে টার্মিনাল যেটা বেরিয়ে রয়েছে এই বক্সের সাথে কানেক্টেড থাকে, ওই বক্সে লেখা থাকবে এ বি সি, তারপর ওই তার মেন সাপ্লাই থেকে তার দিয়ে ওখানে কানেকশন করা, ঠিক আছে। এটা জাস্ট ওপেন স্ট্রাকচার, তো তারগুলো এরকম ভাবে বেরিয়ে রয়েছে, না হলে এই যে এই কানেকশনটা সব ভিতরে করা যাবে। হ্যাঁ, এই যে এইখানে দেখবে এটা নব উঁচু হয়ে রয়েছে, একটু অস্পষ্ট আছে কিন্তু বোঝা যাচ্ছে, তাও ওইখান থেকে সব ডাইরেক্ট সাপ্লাই গুলো কানেক্ট করে দেওয়া হয়, দিয়ে এখানে সাপ্লাই। তাহলে আমরা, এটা হচ্ছে বেসিক স্টেটারের স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ক্লোজ লুপ অফ দি স্টেটার কয়েলস, হাউ ইট ইজ। এর নেক্সট থিং কি আছে আমাদের, রোটার। ঠিক আছে, রোটার দুটো টাইপের হয়, দেয়ার টু টাইপস অফ রোটার, ওয়ান ইজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ওয়ান ইজ wound rotor ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর। বাট এই জিনিসটা ভালো করে বোঝো ডিফারেন্সটা কি, ঠিক আছে। আমরা ডিফারেন্স একটা পেজও করেছি, ওইখানে দেওয়া আছে ডিফারেন্স গুলো একটু মনে রাখবে, বাই চান্স যদি ইফ 1 marks question come, I don't think in, because this is given in your syllabus, I am discussing our construction and all, but these things they will not ask you in GATE. Okay, I think you should understand what is the difference between these two, and I think 1 point question can come from here, or এই যে ডিফারেন্স গুলো যেগুলো আছে এখানে লেখা, এগুলো দেখবে পরে ইউজ হচ্ছে, টর্কের ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন, স্পিড কন্ট্রোলের ইকুয়েশন, এগুলো পরে ইউজ হচ্ছে, ওর জন্য এই জিনিসটা জেনে রাখা ভালো, কারণ আলটিমেটলি তোমাকে স্পিড কন্ট্রোল আমাকে পড়াতেই হবে, তখন যদি আমি বলি স্পিড কন্ট্রোল এরকম ভাবে করা হবে তুমি কিছুই বুঝতে পারবে, ওর জন্য এভরিথিং ফ্রম বেসিক শুড বি নোন। আচ্ছা দেখো এখানে রোটার কন্ডাক্টার্স গুলো, রোটার করছে, হ্যাঁ রোটারে কন্ডাক্টার্স থাকে, এইগুলো কন্ডাক্টার্স, এই যে মাউসের মুভমেন্ট যেগুলো দেখাচ্ছে এগুলো কন্ডাক্টার্স। এইখানে একটা এন্ড রিংস বলে, এই যে গোল মতো লাস্টে দেওয়া আছে এন্ড রিংস বলে, ঠিক আছে। রোটার কন্ডাক্টার্স গুলো ডাইরেক্টলি এন্ড রিং এ ফিক্সড করা আছে, ঠিক আছে। কোনো অ্যাডিশনাল, ইউ কান্ট অ্যাড এনি অ্যাডিশনাল রোটার কন্ডাক্টার্স আর রোটার রেজিস্ট্যান্স, এই রোটার থেকে কি হবে, লোডে যাবে। From the rotor, output of the rotor is given to the load. যেরকম দাও প্রাইমারি ট্রান্সফরমারে, দেখো প্রাইমারিতে কি করেছিলাম, সাপ্লাই দিয়েছিলাম, সেকেন্ডারিটা কোথায় গেছিল, লোডে গেছে, তাহলে এখানে কি স্টেটারে সাপ্লাই দিয়েছি, তাহলে রোটারটা লোডে যাবে, ওর জন্য এই রোটারটা লোডের সাথে কানেক্ট। এই যে দেখো, এই যে রোটারটা, এখানে রোটারের একটা কানেকশন বার করা আছে লোডের সাথে। এবার রোটারটা তো দেখো এত বড় রোটার, কোথা থেকে তুমি লোডে কানেক্ট করবে, এবার একটা কমন পয়েন্ট বানানো, সেই কমন একটা ডিভাইস বার করে একটা জায়গা থেকে কানেকশন করে, এইটাকে বলে শ্যাফট বলে, শ্যাফট, ঠিক আছে। এটা ঘোরে, এই যে রোটারটা ঘুরবে ওর সঙ্গে এটাও ঘুরবে, রোটারটা যে স্পিডে ঘুরবে ওটাও ঘুরবে, ঠিক আছে। এবার আমি ধরছি এফিসিয়েন্সি আইডিয়াল, তাহলে রোটারটা যে স্পিডে ঘুরবে এই শ্যাফটটাও তাই স্পিডে ঘুরবে, কিন্তু এখানে বল বিয়ারিংস থাকে, বল বিয়ারিংস এ কিছু এফিসিয়েন্সি হয়, তো ওর জন্য এইটা যা স্পিডে ঘুরবে এটা তার থেকে একটু কম স্পিডে ঘুরবে, ওর জন্য এখানে বল বিয়ারিং দিয়ে অ্যাটাচ করা হয়। তুমি জানো সাইকেলে বল বিয়ারিং কেন ইউজ হয়, চেনে ঘোরাবার জন্য জিনিসটাকে, তো ওইটাই সেম মেকানিজম এখানে ইউজ হয়, দিয়ে এখান থেকে আমরা লোডে কানেক্ট করি। অথবা তুমি একটা কথা শুনেছ হয়তো, ট্যাকোমিটার, স্পিড ক্যালকুলেশন, তো ট্যাকোমিটার ডিভাইসটা এখানে কানেক্টেড করা, তাহলে ওর স্পিডটা মেজার করা। সো এখানে বেসিক্যালি আমার মেন অবজেক্টিভটা কি, এই স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরে যে রোটার কন্ডাক্টরসটা আছে
those are connected to end rings and these are fixed. You can't change rotor conductor. Each rotor conductor it is made up of some elements, so it will have some resistance. So total resistance of this rotor conductors will be fixed. We can't add any external devices to increase the resistance of the rotor. This is the schematic of your squirrel cage induction motor. SCIM মানে squirrel cage induction, এরকম দেখতে হবে। নেক্সট হচ্ছে উন্ড রোটার ইন্ডাকশন মোটর, ঠিক আছে। এবারে দেখ উন্ড রোটার এই ডায়াগ্রামটা দেখো, তাহলে এগুলো তো স্কিম্যাটিক, এগুলো দেখে অতটা বুঝতে পারবে না। এই ভেতরে কি করা হয় এই ডায়াগ্রামটা দেখো, এই রোটারের তিনটে ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, থ্রি ফেজ বলে তিনটে ওয়াইন্ডিং আছে। এইগুলো কি করা হয় স্লিপ রিং এর সঙ্গে কানেক্টেড করা, স্লিপ রিং। এইটা দিয়ে বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিছু থাকে, এই দুটো এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এই রোটারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই দুটো ডিভাইস ইউজ করা হয় এখানে, স্লিপ রিং আর ব্রাশেস। এই যে এখানে দেখছো তিনটে আছে, দেখো রিং টাইপ, এই যে গোল্ডেন কালার, এই যে তিনটে আছে, ঠিক আছে, তিনটে স্লিপ রিং এখানে। তার উপর ব্রাশ লাগানো হয়, এগুলো কার্বনের মেড হয়, কার্বন ব্রাশেস, তার সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানো। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য উন্ড রোটার ইন্ডাকশন মোটর। দেখো তিনটে লাইন বেরিয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এই যে তিনটে স্টেটরের লাইন। তারপর কার সঙ্গে কানেক্টেড রয়েছে স্লিপ রিং, দিস আর মাই 3 স্লিপ রিংস। এন্ড তারপর ব্রাশটা দেখানো হয়নি, দোজ আর কানেক্টেড টু ব্রাশ এন্ড কানেক্টেড টু এক্সটার্নাল রোটার রেস। না এখানে অনেক অ্যাডভান্টেজ আছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, উইল গো লুক ইনটু দ্যাট ইন দ্য লেটার স্লাইড, ঠিক আছে। দিস ইজ what I am going to say. One major difference is that over here the rotor resistance remains same, but over here we can change the rotor resistances by adding external set of resistors, and that connection from the rotor and external rotor resistance is made through slip ring and brush. আশা করি বোঝা গেছে ডায়াগ্রাম গুলো। এবার ডিফারেন্সটা যাচ্ছে। কনস্ট্রাকশন স্কুইরাল কেজ ভার্সেস উন্ড রোটার ইন্ডাকশন, সিম্পল অ্যান্ড রাগেড, ঠিক আছে। রাগেড মানে রোবাস্ট, হ্যাঁ সিম্পল অ্যান্ড রাগেড কেন বলছি বল, একদম সিম্পল কনস্ট্রাকশন, অনলি কন্ডাক্টরস অ্যান্ড এন্ড রিংস। এখানে কি হচ্ছে রোটারের পর উই হ্যাভ টু ব্রিং স্লিপ রিংস, উই হ্যাভ টু কানেক্ট ব্রাশেস, দেন উই হ্যাভ টু অ্যাড সেট অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সো ইট বিকামস আ কমপ্লেক্স কানেকশন ওভার হিয়ার। ওখানে কি ডাইরেক্ট রোটার এন্ড রিংস এর সঙ্গে কানেক্টেড, ডাইরেক্ট লোডের সাথে কানেক্টেড, ওকে। So over here it becomes complex over here. Cost less, obviously more, karon ekhane slip ring, brushes, external resistors all are being added, so adds to the cost of the machine. Copper loss তোমরা জানো I square R, কোন মেশিনের রেজিস্ট্যান্স বেশি, উন্ড রোটার, তাহলে হাই হবে, ওর জন্য হাই লেখা আছে এখানে। এভরিথিং হ্যাজ আ রিজন, ওর জন্য ডিফারেন্স গুলো আমি কিন্তু রিজন হিসেবেই বলছি, সবকটা এক্সপ্লেন করেই বলছি তোমাদের। এফিসিয়েন্সি কোনটার হাই, লসেস যার কম তার হাই বেশি। আয়রন লস তো তোমার যে কোনো মেশিনে আয়রন লস কপার লস দুটোই হবে। আয়রন লস কি জানি কনস্ট্যান্ট লস, তো ওটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। সো হোয়াট ইজ মাই নেক্সট লস, কপার লস, ওয়্যার ইট ইজ স্মল, স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। তাহলে এফিসিয়েন্সি কার বেশি হবে, অবভিয়াসলি স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। উন্ড রোটার ইন্ডাকশন মোটরে হবে কম এফিসিয়েন্সি। এবার স্টার্টিং টর্কটা আমরা পরে জানবো, এটা আপাতত জেনে রাখো। ওভার হিয়ার স্টার্টিং টর্ক ইজ লো, মানে যে টর্কটা দিয়ে, মানে যে ফোর্সটা দিয়ে, টর্ক ইজ প্রপোর্শনাল টু ফোর্স ইউনো, সো যে ফোর্সটা দিয়ে আমি মোটরটাকে স্টার্ট করতে চেষ্টা করছি সেটা একটু কম হয়, এখানে একটু বেশি হয়, বিকজ উই আর অ্যাডিং এক্সটার্নাল রেজিস্টার্স এন্ড ইউজিং দোজ রেজিস্টার্স আই ক্যান কন্ট্রোল হোয়াট টর্ক আই নিড, ঠিক আছে। স্টার্টিং কারেন্ট এখানে লার্জ হয়, কেন লার্জ হয় বুঝতেই পারছো, রেজিস্ট্যান্স কম, লার্জ হবে। এখানে রেজিস্ট্যান্স বেশি, ওর জন্য স্টার্টিং কারেন্ট লো। Speed control, no possibility, because the rotor side is fixed. Over here, rotor side is variable because we are adding external resistance. So by changing the value of this variable resistance, I can change the speed of the motor. So in this motor, speed control is not possible. যা speed লেখা থাকবে মেশিনের, যে ম্যানুফ্যাকচারার যে মেশিন স্পেসিফাই করে দেবে যে স্পিড, সেই স্পিডেই ঘুরবে। কিন্তু এটাতে ম্যানুফ্যাকচার যদি একটা রেঞ্জ স্পেসিফাই করবে, এই স্পিড থেকে এই স্পিড, সেটা আমাকে রেজিস্ট্যান্স চেঞ্জ করে অপটেন করা যাবে। So these are the basic differences, I mean differences between this. So I think you should know all these points, very important.
and why each point is coming, I have explained you by giving reason for each of the differences. এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্ডাকশন মোটর, হাউ ইট রোটেটস। যে কোনো মেশিন, মানে ইন্ডাকশন মেশিন কেন, যে কোনো মেশিন রোটেট করার জন্য আমরা বেসিক ল কি জানি? when a current carrying conductor is placed in a magnetic field, force acts upon it, তাই তো? এটা সবাই শুনেছ নিশ্চয়ই, force acts upon it, and if a force acts upon it, it rotates. তাহলে আমার এখানে রোটার কন্ডাক্টরস কয়টা এঁকে নিয়েছি, দেখো এখানে কয়টা রোটার কন্ডাক্টরস এঁকে নিয়েছি। I have taken a field direction which is coming out of the surface. You can take any direction, no problem with the direction. Please go to my explanation. Don't go after, sir, this is going outside, this current is inside, this should rotate in opposite direction. Don't go after the which direction it should rotate. Understand why it rotates. Okay, so B is in this direction, suppose, and there is a current carrying conductor. So current carrying conductor placed in this magnetic field, force will act upon this conductor and it will rotate. So which direction will rotate? I am thinking it to be anti-clockwise. So omega will be this way. তাহলে এই যে ফোর্স যেটা এটাকে রোটেট করা হচ্ছে সেটাকে বলে লোরেন্স ফোর্স। ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দিস। হাউ ইট ইজ গিভেন? ফোর্স F is equal to BIL. What is B? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত? I, কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট। আর L কি? এই যে লেন্থটা, length of the conductors, rotor conductors. এইবার ফ্যারাডেজ ল কি বলছে? EMF is equal to BLV, ঠিক আছে? E is equal to d phi by dt ও বলতে পারো, ওরকম ভাবে E is equal to BLV দিয়েও এক্সপ্লেন করতে পারো। So EMF is equal to BLV. So what is V? Relative speed between field and conductors. এইবার তুমি যদি ডিসি মোটর ধরো, এই ফিল্ডটা কিন্তু ফিক্সড, তাই তো? একটা নর্থ সাউথ পোল থাকে, field always fixed. But এখানে we are giving three-phase supply. Now field is not fixed over here. We get a rotating magnetic field. This field also rotates. Just remember the term. I'll explain to you why I'm calling this field as rotating magnetic field. This B is also rotating. If this B is also rotating, so this conductors and this B will have a relative speed between one another. So that's why this V over here indicates the relative speed between field and conductors. কোথাও অসুবিধা হলে আমাকে আটকে কিন্তু বলবে, ঠিক আছে? যদি রিলেটিভ স্পিড না থাকে, যদি একই স্পিডে ঘোরে, বিটা এক স্পিড ধরো 10 RPM এ ঘুরছে, এই রোটার কন্ডাক্টর 10 RPM এ ঘুরছে, তাহলে if there is no relative speed, then EMF will be 0. If EMF is not there, no current will be produced. কারেন্ট যদি না থাকে, ফোর্স 0, তাহলে কন্ডাক্টরই মুভ করবে না। ওর জন্য one necessary condition for induction motor to rotate is that there should be a V, that is a relative speed between the field and conductors. তাহলে এই যে কন্ডাক্টরটা কোনোদিনও এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা ক্যাচ আপ করতে পারবে না। যদি ক্যাচ আপ করে নেয় তাহলে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। ওর জন্য ইন্ডাকশন একটা কথা শুনবে, পরে আসবো, synchronous speed. This B moves with a speed called synchronous speed. Our conductors will move with a speed called rotor speed. That rotor speed is not equal to our synchronous speed. So that's why my inductor motion in the inductor motor always remains. If by chance Ns becomes equal to Nr, then there will be no relative speed, E will be 0. For that my current through the conductors will be 0. That means my force will be 0. So if force is not there in the conductor, how will the conductor rotate? So that is the reason. Yes, এই তিনটে ল। আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল তো বললাম, জানোই তোমরা, যেই ডাইরেকশনে রোটেট করবে, এইটা ক্লকওয়াইজ হবে না এইদিকে হবে। So I'm not going after the direction. So and আরেকটাও, যদি E is equal to minus n d phi by dt ইউজ করতাম, then you could use Lenz's law also. Eবার next slide. Now the term I'm using as rotating magnetic field, that B is rotating, I told you. I'll see why it is rotating. Now I should understand why or how to generate this rotating magnetic field. What are the necessary conditions for this magnetic field to be rotating? DC supply hole, this will be fixed. This is my north south pole, it will be fixed. DC supply hole for DC motor.
But now this is rotating in nature. Now what are the main conditions of producing this rotating magnetic field? One thing should be, it should be a two phase or single phase system, a three phase system. Single phase মানে আবার একটাই সাপ্লাই, তাহলে ফ্লাক্স যদি সাইনোসয়েডাল হয়, ফিল্ড ও সাইনোসয়েডাল এরকমই হবে, কোনো রেজাল্টেন্ট নেই। যদি টু ফেজ সিস্টেম হয়, একটা এরকম হবে, আরেকটা ওয়েভ ফর্ম এরকম হবে, তাহলে দুটো রেজাল্টেন্ট প্লাস অথবা মাইনাস হয়ে আরেকটা ফিল্ড জেনারেট হবে। মানে রেজাল্টেন্টটা উইল নট বি সেম অ্যাজ দিস ওয়ান, রেজাল্টেন্ট জেনারেট করতে হবে। একটা ভোল্টেজ দিলে এই অ্যাকর্ডিংলি কারেন্ট হবে, এই অ্যাকর্ডিংলি ফিল্ড হবে, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোথায় হচ্ছে? যখনই আমরা দেখব যে একটার বেশি ভোল্টেজ ইউজ করছে, obviously it should not be magnitude will be same but phase will be different, ওর জন্য টু ফেজ সিস্টেম বলছি। যখনই আমরা will use more than one phase, that is maybe two phase or three phase system, will get a rotating magnetic field. We'll see how we'll get later, don't worry about that. জেনে রাখো এখন কন্ডিশনটা কি। তাহলে টু ফেজ আর থ্রি ফেজ সিস্টেম হতে হবে। এখন আমরা কি করছি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ওর জন্য থ্রি ফেজ ধরছি, তাহলে 120 ডিগ্রি অ্যাপার্ট। আরেকটা কি হচ্ছে, থ্রি ফিল্ড কয়েলস অফ দ্য মেশিন শুড বি 120 ডিগ্রি অ্যাপার্ট ইন স্পেস। এই ডায়াগ্রামটা দেখো, বুঝতে পেরে যাবে। এই যে কালো যে পোলটা দেওয়া আছে, এটা এ ফেজের সঙ্গে কানেক্টেড, লাল যেটা লাগানো আছে সেটা সি ফেজের সঙ্গে কানেক্টেড, আর ব্লু যেটা আছে সেটা বি ফেজের সঙ্গে কানেক্টেড। এবার এটা এ ফেজের সঙ্গে কানেক্টেড মানে এখানে যে সাপ্লাইটা দেওয়া হয়েছে, তাহলে এখানে যে ভোল্টেজটা দেবো এটা ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি দেবো। বি ফেজে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 দেবো। এর অ্যাকর্ডিংলি কারেন্ট গুলো প্রডিউস হবে, আই অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120, ফ্লাক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120। আর সি তে যে ভোল্টেজটা দেবো ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল -240, তাহলে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স তিনটের মধ্যে। এটা হয়ে গেল ফার্স্ট কন্ডিশন, স্যাটিসফাইড, থ্রি ফেজ সিস্টেম, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন, এই যে ফিল্ড কয়েলস গুলো মানে এই যে এ ফেজ, এটা তো পোলস, মানে ফিল্ড কয়েলস বা পোল, আমরা পোলস কে বলি ফিল্ড কয়েলস। তাহলে এই যে এইটা, ঠিক আছে, এই পোলটা এ আর বি এর মধ্যে 120 ডিগ্রি অ্যাপার্ট ইন স্পেস হতে হবে। এমন ভাবেই কনস্ট্রাকশনটা হবে, রোটারের যে পোল গুলো হবে তার মধ্যে 120 ডিগ্রি স্পেস অ্যাপার্ট। দেখো এই পোলটা যেরকম ভাবে ফিক্স করেছি তার মধ্যে 180 ডিগ্রি গ্যাপ আছে। ঠিক আছে, 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রি গ্যাপ আছে। আবার বি থেকে সি এর মধ্যে 120 ডিগ্রি গ্যাপ আছে। মানে এই পোল গুলো ফিক্স হচ্ছে, মানে এইটা হচ্ছে স্পেস, এটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে স্টেটার। এই যে মাঝখানে যে গ্যাপটা দেখছো এয়ার গ্যাপে, এখানে তোমার রোটারটা স্পেস প্লেসড হবে। রোটারটা রোটেটিং ইন নেচার, রোটারটা ঘুরবে এর মধ্যে, ঠিক আছে। এইবার এই যে এই রোটারটা ঘুরছে, এই রোটারটা ঘুরছে। এবার ওই রোটারের মধ্যে কি আছে, ওই রোটারের মধ্যে এরকম পোলস প্লেস করা আছে, যেটা এ পোলের সাথে আমরা কি করছি, এই সরি ওই রোটারের মধ্যে সরি কন্ডাক্টর প্লেস করা আছে, আমি কি বলছি সরি, এই রোটারটা এর মধ্যে প্লেস করা আছে, এর মধ্যে আমি তো স্টেটারে সাপ্লাই দিচ্ছি, সরি এই রোটারটা ওর মধ্যে প্লেস করা আছে, আমার সাপ্লাইটা স্টেটারে দিয়েছি। তো স্টেটারে যখন সাপ্লাই দিলাম আমি কি সাপ্লাই দিচ্ছি, থ্রি ফেজ। তাহলে এই যে স্টেটারের পোলস গুলোতে আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি এ কে ফার্স্ট ফেজ, বি কে সেকেন্ড ফেজ, সি কে থার্ড ফেজ। আর একটা কি করেছি, স্টেটারের যে পোলস গুলো আছে এ ফেজের সঙ্গে যে পোল গুলো লাগানো আছে আর বি ফেজের মধ্যে যে পোল গুলো লাগানো আছে তার মধ্যে আমি কি রেখেছি, ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। মানে এমন ভাবে আমি ফিক্সড করেছি ওই স্পেসটার মধ্যে, এমন ভাবে আমি ফিক্সড করেছি পোলস গুলো যাতে এ থেকে বি এর মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। ওর জন্য এই সেকেন্ড পয়েন্ট বোঝা গেছে আমার মনে হচ্ছে, ডাউট থাকলে বলবো। এইবার কথাটা আসছি, জেনারেশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। কেন বলছি আমি এই বিটা রোটেটিং ইন নেচার, এটা ভালো করে বোঝো জিনিসটা। দেখো থ্রি ফেজ, এ ফেজ হচ্ছে এখানে নীল, গ্রিন, এটা হচ্ছে রেড, ব্লু, গ্রিন, red. Okay, so now look at this one. At this point a three phase drawing করেছে, how to draw three phase, I'm not going anything into detail about this. My topic is to explain how this field is rotating.
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি, দেখো এটা কোন দিকে, এই দিকে, রাইট? বিটা কোন দিকে, এই দিকে, সিটা কোন দিকে, এই দিকে, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এইটা আমি এখানেই ড্রয়িং করছি, দেখো এ এইদিকে, বি এইদিকে, সি এইদিকে। ওকে, এবার দেখো আমি তিনটে পয়েন্ট অফ স্টাডি নিয়েছি। আই হ্যাভ টেকেন 3 points of study. One is at this point, one is at this point, one is at this point. You can take any other point, that is up to you. I need to show you what happens. You can take any other point. এই পিক পয়েন্ট, যখন এই পিক পয়েন্টে নিচ্ছি, যখন একটা ভোল্টেজ পিকে যাচ্ছে, ঠিক আছে, অন্য ভোল্টেজ গুলো হাফ হয়। ঠিক আছে, এটা 3 ফেজের, তুমি যদি প্লট করে দেখো, এটা 3 ফেজের মানে ক্যারেক্টারিস্টিক্স। ওর জন্য আমি এই পয়েন্টগুলো নিয়েছি যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। সো অ্যাট দিস পয়েন্ট my blue line is become maximum. So blue line is which was A phase, and my green line and red line is having negative minimum, মানে half of negative minimum। তাই এই লাইনটা হচ্ছে তোমার সেন্টার মানে 0, এটা হচ্ছে হাফ, এই পিকের হাফ হচ্ছে এই পয়েন্টটা। তাহলে ব্লু আর গ্রিন আর ইন্টারসেক্টিং at the same point, that means both will have the same value and it will be half of the maximum value। এই ম্যাক্সিমাম যদি 2 থাকে তাহলে এই পয়েন্টে আমি পাবো 1। both are green and red line are both are having magnitude 1, and if it is written with a sign then it will be written as -1। ঠিক আছে, তাহলে এ বি সি এরকম। তাহলে এই পয়েন্টে কোনটা ম্যাক্সিমাম? এ। আর প্লাস পজিটিভ, দেখো ওপর এই মাঝখানের লাইনটা ওপর দিকে ড্রয়িং করা, তাহলে পজিটিভ, পজিটিভ এ কোন দিকে? এই দিকে, তাহলে এটা আঁকা হচ্ছে এখানে। গ্রিন আর রেড লাইনটা কি? নেগেটিভে আছে আর হাফ। বি এর উল্টো দিকে আমি কি পাবো? মাইনাস বি। তাহলে দেখো বি এর উল্টো দিকে, গ্রিন বি এর উল্টো দিকে, গ্রিন করে দিয়েছে এই দিকটা, এই দিকটা দেখো, আর বি এতটা, কিন্তু বি এর আমি হাফ নেব কারণ এই পয়েন্টে বিটা হাফ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন হাফ অফ দিস। রেড লাইনটাও কি? নেগেটিভ হাফ, তাহলে উল্টো দিকে ড্রয়িং করবো সিটা, ওর জন্য সিটা এই দিকে ড্রয়িং করা হচ্ছে। এবার তুমি রেজাল্টেন্টটা দেখো, রেজাল্টেন্টটা কোন দিকে আসবে? ম্যাক্সিমামের দিকে, তাহলে ব্লু লাইনটা যেদিকে আছে রেজাল্টেন্ট এই দিকে হবে, তাহলে রেজাল্টেন্টের জন্য অ্যালং ব্লু লাইন করা হয়েছে। এই পয়েন্টটা দেখো, আমি দুটো পয়েন্টে দিচ্ছি, থার্ড পয়েন্ট ইজ আপ টু ইউ। সো এই পয়েন্টটা দেখো, রেড লাইনটা ম্যাক্সিমাম, তাহলে উইচ ফেজ ইজ ম্যাক্সিমাম? সি। তাহলে সিটাকে ম্যাক্সিমাম পজিটিভ, সি যেই দিকে আছে অরিজিনাল ডাইরেকশন, এখানেও সেম রেখেছি। ব্লু আর গ্রিন ইজ নেগেটিভ হাফ, মানে নেগেটিভ মিনিমামের হাফ, তাহলে ব্লু আর গ্রিন অপোজিট ডাইরেকশনে ড্রয়িং করব। গ্রিন এইদিকে আছে, তাহলে গ্রিন ওই দিকে করা আছে, গ্রিন এইদিকে করলাম হাফ। ব্লুটা এইদিকে করা আছে, তাহলে ব্লুটা এইদিকে করবো হাফ। এই দেখো ব্লুটা নেগেটিভ ড্রয়িং করা আছে হাফ। রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এইদিকে, রেড কালার লাইন, দেখো রেড কালার লাইনের দিকে রেজাল্টেন্ট আছে। সিমিলারলি এখানে পজিটিভ কোনটা? গ্রিনটা, তাহলে গ্রিন কালার লাইনের দিকে রেজাল্টেন্ট যাবে, গ্রিন কালার লাইনের দিকে রেজাল্টেন্ট। এবার দেখো এই ইনস্ট্যান্টের রেজাল্টেন্ট ইজ দিস ওয়ান, এই ইনস্ট্যান্টের রেজাল্টেন্ট ইজ দিস ওয়ান, এই ইনস্ট্যান্টের রেজাল্টেন্ট ইজ। এবার তুমি যদি প্লট করো, প্রত্যেকটা ইনস্ট্যান্ট প্লট করো, আমি কি বলতে পারি? এই যে এই লাইনটা ইটস রোটেটিং, একবার পুরো সার্কেল ওয়াইজ রোটেটিং করছে। So that's why I'm saying that the magnetic field which is produced by three phase is rotating in nature. I hope so your doubt মানে বোঝাটা ক্লিয়ার হয়েছে। কেন আমি বলছি এই B is rotating in nature? Because when we are giving a three phase supply, the ultimate value which we are getting for flux and in term of magnetic field are rotating in nature. বোঝা গেছে তো কেন রোটেটিং ইন নেচার হচ্ছে? আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে রেডিয়াসটা সার্কেলের কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1.5 টাইমস অফ দি ম্যাক্সিমাম ভ্যালু। ওটা পরে আসছে কিভাবে আসছে, আপাতত জেনে রাখো রোটেটিং ইন নেচার বোঝা যাচ্ছে এখান থেকে, যে প্রত্যেক টাইমে ইফ আই প্লট দ্য রেজাল্টেন্ট, মাই রেজাল্টেন্ট ইজ হ্যাভিং ডিফারেন্ট ডাইরেকশন, সো অবভিয়াসলি ইট ইজ রোটেটিং ইন নেচার। স্যার অলওয়েজ কি অ্যান্টি ক্লকওয়াইজই হবে? হ্যাঁ বলো। বলছি অলওয়েজ অ্যান্টি ক্লক, একদম একদম, মানে এটা তো ক্লকওয়াইজই ঘুরছে, ওই ব্লু থেকে গ্রিনের দিকে যাচ্ছে, রেডের দিকে যাচ্ছে, তাই তো? ব্লু থেকে রেডের দিকে, ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরে, জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এই বেসিক ডেফিনেশন, তাহলে আমরা পেয়ে গেলাম B is rotating in nature plus current carrying conductor placed in a magnetic field, this also rotates,
So there will be a relative velocity between this B and this conductor, so we'll get V. তাহলে V পেলে আমি E পাবো, E পেলে আমি I পাবো, I পেলে আমি ফোর্স পাবো, ফোর্স পেলে কন্ডাক্টর রোটেট করবে। তাহলে that's why this is how your induction motor rotates, and this applies for all machines how they are rotating, except in three-phase induction motor we have a rotating magnetic field. আচ্ছা, এইবার তোমাদের একটা কথা যেটা বলা হয় সিনক্রোনাস স্পিডটা কি করে আসে। দেখো, যদি তোমার একটা রোটেশন হয়, ঠিক আছে, এই নর্থ থেকে সাউথ, যদি দুটো পোলের মেশিন হয়, 2 পোল মেশিন হয়, এই নর্থ থেকে সাউথ, ধরো এই আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে, এগুলো সব অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালে কোয়ান্টিটি আরো ডিটেলে পড়া হয় এগুলো, বাট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আই এম জাস্ট এক্সপ্লেনিং ইন শর্ট। একটা 2 পোল মেশিন, বেসিক হচ্ছে 2 পোল মেশিন, ঠিক আছে, একটা কন্ডাক্টর নর্থ থেকে সাউথ গেল, ঠিক আছে, তখন আমি কি পাচ্ছি, এই হাফ সাইকেলটা পাচ্ছি। আবার সাউথ থেকে নর্থ যখন যাবে তখন আবার এই হাফ সাইকেলটা পাবো। তাহলে একটা পুরো কমপ্লিট রোটেশনে এই পুরো সাইকেলটা আমি পাচ্ছি। দিস ইজ হাউ উই ডেভেলপ আ সাইকেল। নর্থ টু সাউথ মিনস হাফ সাইকেল, এগেন সাউথ টু নর্থ মিনস হাফ সাইকেল। তাই 2 পোল মেশিনে ইএমএফ যেরকম ইও তো এগুলো তো চেঞ্জ হবে না, বিকজ ফ্রম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট from here only E is directly proportional to E is directly proportional to B. If B is your sine wave, then EMF will also be sine wave, or if EMF is a sine wave, B is also a sine wave. So I think there should be no doubt in that. এইবার জিনিসটা কি হয়, যদি পোলস বাড়িয়ে দিই, ওর জন্য ফার্স্ট ডায়াগ্রামটা দেখবে পড়বে এখন 2 পোল মেশিন। সেকেন্ড ডায়াগ্রামটা আমরা যখন করছি 4 পোল মেশিন দিয়েছি, দেখো 1 2 3 4 4 পোল নিয়েছি। তাহলে নর্থ থেকে সাউথ যখন যাবে, এই নর্থ থেকে সাউথ, আচ্ছা কোন, ধরো এ থেকে এই পয়েন্ট থেকে শুরু করছি, ডি থেকে শুরু করছি, তো কিছু দেওয়া নেই, আমি এখান থেকে শুরু, নর্থ থেকে সাউথ, এই পয়েন্ট থেকে গেল নর্থ থেকে সাউথ, তাহলে পজিটিভ এই সাইকেলটা ডেভেলপ করবো, রাইট। তারপর সাউথ থেকে নর্থ গেল, নেগেটিভ হাফ সাইকেল পেলাম, নর্থ থেকে সাউথ গেল, পজিটিভ হাফ সাইকেল পেলাম, আবার সাউথ থেকে নর্থ গেল, নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে। তাহলে এইবার দেখো যে এই পুরো একটা কমপ্লিট রোটেশন, এই পুরো কমপ্লিট রোটেশন মানে এই রোটারটা রোটেট করছে, কিন্তু এই যে রোটারটা, একটা রোটার পুরোটা রোটেট করছে, কত ডিগ্রি রোটেট করলো, 360 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমার ইএমএফ কত ডিগ্রি জেনারেট হলো, 720 ডিগ্রি, বোঝা যাচ্ছে। মাই রোটার ইজ রোটেটিং 360 ডিগ্রি, এই ডি থেকে পয়েন্ট রোটেট হয়ে 360 ডিগ্রি, কিন্তু ইএমএফ কটা জেনারেট হচ্ছে, 4 পাই অবধি, মানে 720 ডিগ্রি। আর মেকানিক, আর এটা রোটার কত রোটেট হচ্ছে, 360 ডিগ্রি। ওর জন্য এই রোটারটা তো মেকানিক্যাল, মানে রোটেশন, রোটেশন ইজ আ মেকানিক্যাল কোয়ান্টিটি, তো ওর জন্য এটা মেকানিক্যাল রেডিয়ান বলছে, 360 ডিগ্রি মেকানিক্যাল রেডিয়ান বলছে। আর ইএমএফটা কি আমার, এই যে ইএমএফটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, ওর জন্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মানে ইলেকট্রিক্যাল রেডিয়ান, তার মানে 360 মেকানিক্যাল রেডিয়ান ইজ ইকুয়াল টু, বা 360 মেকানিক্যাল ডিগ্রি ইজ ইকুয়াল টু 720 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তুমি যদি রেডিয়ানের টার্মসে লেখো তাহলে 2 পাই মেকানিক্যাল রেডিয়ান ইজ ইকুয়াল টু 4 পাই ইলেকট্রিক্যাল রেডিয়ান। বোঝা গেছে এই অবধি? দেখো যদি ডাউট হবে বলবে কিন্তু। নর্থ থেকে সাউথ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, 4টে সাইকেল হচ্ছে ইএমএফ এর, কিন্তু একটা রোটেশন হচ্ছে, তাহলে এর থেকে একটা ডেরিভেশন আমরা পাই, ঠিক আছে। এই যে যেটা বললাম 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 720, 360 ডিগ্রি মেকানিক্যাল ডিগ্রি, এটা মেকানিক্যাল ডিগ্রি, হ্যাঁ, মেকানিক্যাল ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি তোমাদের কাজ এখানে রাখছি, আমি জাস্ট এটা বুঝিয়ে দিচ্ছি, 720 মেকানিক্যাল ডিগ্রি, ঠিক আছে। তাহলে 360 সমান 720 কখন হবে, ইন্টু 2 হবে যখন, রাইট, ইন্টু 2 হবে যখন। এই 2টা কি করে আসে, এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে p/2, ঠিক আছে। এই p/2 মানে কি, 4, এখানে কটা পোল, 4, তাহলে 4/2 বসাও, 4/2 বসালে কি হবে, 2 হবে, মানে বেসিক্যালি সরি 360, আমি ভুল লিখেছি, 360
ইজ ইকুয়াল টু 720, তাই তো? 360 সঙ্গে কত মাল্টিপ্লাই করলে এ হবে 720 ইন্টু 2 ইন্টু পি বাই 2, ঠিক আছে? পি বাই 2, পি মানে নাম্বার অফ পোলস, কটা? 4, তাহলে 4 বাই 2 2, তার মানে 2, মানে 2 বাই 4 বাই 2 2, 2 ইন্টু 360 হচ্ছে তোমার 720 ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এখানে কোনো অসুবিধা নেই, এখানে কি 360 ইন্টু পি বাই 2 বলেছি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আছে, এখানেও 360 ডিগ্রি, তাহলে পি এর ভ্যালু কত হওয়া উচিত? 2 হওয়া উচিত। তাহলে এখানে দেখো ফার্স্ট ডায়াগ্রামটা কি লেখা আছে, 2 পোল মেশিন, তাহলে 2 বাই 2 1, তাহলে 360 ইকুয়াল টু 360। ওর জন্য এটা একটা রিলেশন হয় যে 720 কোনটা? ইলেকট্রিক্যাল ডিগ্রি, তাই তো? হ্যাঁ, পি বাই 2 টাইমস থিটা এম মানে মেকানিক্যাল ইজ ইকুয়াল টু থিটা ইলেকট্রিক্যাল। আর থিটা ইলেকট্রিক্যাল কত পেয়েছিলাম? 720, এটা হচ্ছে 360 ইন্টু মাল্টিপ্লাইড বাই পি বাই 2, এটা হচ্ছে রিলেশন। এটা অত দরকার নেই তোমাদের, এটা আমার মেইন জিনিস হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা একটু পড়ে নেবে। 4 পোল মেশিন, 2 সাইকেলস, দ্যাট মিনস 4 বাই 2, দ্যাট ইজ পি বাই 2 সাইকেলস আর জেনারেটর। ওখান থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে? F is equal to Pn by 2, nটা কি? স্পিড, পিটা হচ্ছে পোলস, ঠিক আছে? 2টা কেন আসছে বলে দিয়েছি, p বাই 2, F is equal to Pn by 2। এবার এই nটা হচ্ছে rps এ, যদি rpm এ হয়ে যায় তাহলে rps ডিভাইডেড বাই 60, মানে rpm ডিভাইড মানে n ক্যান বি রিটেন অ্যাজ ক্যাপিটাল N বাই 60, এটা rps এ। rpm এ করলে কি হবে? rpm বাই 60 ইজ ইকুয়াল টু rps, তাহলে ইজ ইকুয়াল টু স্মল n, তাহলে ওটাকে n বাই 60 দিয়ে রিপ্লেস করে দিলে 60 ইন্টু 2 কি হয়ে যাবে? 120, বুঝছো না? এই যে n যেটা দেওয়া আছে, এই nটাই হচ্ছে সিনক্রোনাস স্পিড। আসছে, এক সেকেন্ড, আমি একটা জিনিস এক্সপ্লেন করে আমি আসছি, এক সেকেন্ড। এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, এই nটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, এই যে ns দিয়ে ডিনোট করে 120 f বাই p, ঠিক আছে? এই মিটিং কতক্ষণ বাকি আছে? 7 মিনিট বাকি আছে। আচ্ছা, এই মিটিংটা আমি 2 মিনিটে শেষ করছি এই স্লাইডটা এক্সপ্লেন করে, হ্যাঁ? তারপর আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি, হ্যাঁ? 10 মিনিট, তার মানে এখন বাজে 18, 20তে শেষ করে দিচ্ছি, আর 25 30-এ শুরু করবো, হ্যাঁ? 4:30 শুরু করবো, জাস্ট এটা বুঝে না। F ইকুয়াল টু Pn বাই 2, তা n টাকে আমাকে rpm এ নিয়ে যেতে হয়। অনেক সময় জেনারেলি স্পিডস of the machine are given in rpm, so if it is given in rpm, so n by 60, so 60 into 2 gives you 120, this n is called your synchronous speed। এটাই বলছিলাম না যে এই বিটা আমরা দেখছিলাম রোটেটিং ইন নেচার, কিন্তু কোন স্পিডে ঘোরে? ওই স্পিডটাকেই বলছে আমাদের সিনক্রোনাস স্পিড। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রবলেম আসবে এটা দিয়ে, আর এটা দিয়ে তুই দেখবে পরেও প্রবলেম করেছে। এবার যে কোনো প্রবলেম আরপিএস এও থাকতে পারে, আরপিএম এও থাকতে পারে, দেখবে কি দেওয়া আছে, স্মল এন না ক্যাপিটাল এন। সেকেন্ড, এটাকে রেডিয়ান পার সেকেন্ডেও কনভার্ট করে। রেডিয়ান পার সেকেন্ডে কি করে কনভার্ট করবে? রেডিয়ান হলেই ওমেগা টার্ম চলে আসে, তাহলে ওমেগা এস চলে আসবে এনএস এর রেডিয়ান ফর্ম, দ্যাট ইজ গিভেন বাই 2 পাই এনএস বাই 60। এবার এনএস তুমি জানো কি? 120 এফ বাই পি, তাহলে 120 এফ বাই পি বসিয়ে দিলাম, 66 120 cancels out, give you 2, তাহলে 4 পাই এফ বাই পি। তাহলে if ns is in rpm, capital you have to write capital ns, যেরকম ভাবে লেখা আছে, capital ns is equal to 120 f by p, ঠিক আছে? যদি কোশ্চেনে দেওয়া থাকে 1500 rpm, তার মানে বুঝবে ক্যাপিটাল ns দেওয়া আছে, তাহলে ফর্মুলা কি পুট করবে? 120 f by p। যদি দেওয়া থাকে স্মল ns, তাহলে দেখবে ইউনিট দেওয়া আছে rps এ, তাহলে এখানে দেওয়া থাকবে 2, তাহলে তুমি ফর্মুলা কি পুট করবে? ডিভাইডেড বাই 60 করে দেবে, মানে 2f by p। বুঝতে পারলে আশা করি? 2f by p এখান থেকেই দেখো, তাহলে n টা হচ্ছে তোমার rps এ, তাহলে কি পাবে? 2f by p। আর যদি রেডিয়ান পার সেকেন্ডে করতে হয় তাহলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই 2 পাই ns by 60, আর ns হচ্ছে 120 f by p, সো ইউ উইল গেট 4 পাই f by, ঠিক আছে? আমি এন্ড করছি মিটিং, 10 মিনিট পর শুরু করবো, হ্যাঁ? 4:30।
আচ্ছা, যেটা আমাদের তাহলে ফার্স্টে মনে রাখতে হবে, আমাদের সিনক্রোনাস স্পিডের ভ্যালুটা 120 f/p এ আরপিএম এ, 2 f/p আরপিএস এ, আর 2π/ns/60 অথবা 4π/f/p হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এই তিনটে ফর্মুলা এনএস এর মনে রাখতে হবে, মানে এই স্পিডে আমার ওই ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে। এবার একটা জিনিস বলেছিলাম এখানে, দেখো এটা তো ঘুরছে আমরা বললাম, কিন্তু আরেকটা জিনিসও বললাম যে এই যে সার্কেলের যে রেডিয়াস, মানে এই যে রেজাল্টেন্ট যেটা, এর ম্যাগনিটিউড গুলো সেম, তাহলে মানে আহ, এইখানে আলাদা রেডিয়াস, এখানে মানে পুরো একটা সার্কেল ফর্ম হচ্ছে, মানে রেডিয়াস চেঞ্জ হলে একটা মানে বিভিন্ন মানে আলাদা আলাদা পয়েন্ট টাইপ পলিগন টাইপ ফলো হয়ে যাবে, রাইট? যদি রেডিয়াস চেঞ্জ হয়, বাট রেডিয়াস এখানে কনস্ট্যান্ট আছে, ওর জন্য সার্কেল ফর্ম হচ্ছে এখানে, ওর জন্য সার্কেলের টার্মসে দেখানো হবে। এবার ওই ক্যালকুলেশনটা দেখবো যে কত টাইম মানে ওইটা কনস্ট্যান্ট কিরকম ভাবে থাকে। ধরো এই যে এটা হচ্ছে আমার মোটরটা, ঠিক আছে, আমার সাপ্লাই আর ওয়াই ফেজ, মানে আর এর উল্টোটা কি বলেছিলাম আর ড্যাশ, বা এ এর উল্টোটা এ ড্যাশ, এটা আর ওয়াই বি দিয়ে দেখানো হয়েছে এই ডায়াগ্রামে। তো তুমি এ বি সি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। তো আর এর উল্টো আর ড্যাশ, ওয়াই এর উল্টো ওয়াই ড্যাশ, বি এর উল্টো বি ড্যাশ, মানে বেসিক্যালি এ এর উল্টো মাইনাস এ, বি এর উল্টো মাইনাস বি, সি এর উল্টো মাইনাস। ঠিক আছে, এবার তিনটে অ্যাক্সিস নিয়েছে, এটা হচ্ছে আর ফেজের অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ফেজের অ্যাক্সিস, এটা হচ্ছে বি ফেজের অ্যাক্সিস। তুমি এই ফেজ বরাবর আর আঁকলেও কোনো অসুবিধা নেই, যা দেখানো হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করলেও কোনো অসুবিধা নেই। আমি যেরকম ভাবে আগে যেরকম ভাবে দেখিয়েছি এখানে, মানে এ যদি এই দিকেই হয় ফেজটা, আমি কি এ এই দিকেই নিয়েছি, দেখো এ এই দিকেই নিয়েছি, কিন্তু ওরা মানে এই ডায়াগ্রামটা এখানে আর এখানে নিয়েছে, আর এখানে নিয়েছে, মানে রোটেট হচ্ছে বেসিক্যালি জিনিসটা বলছে, আরটা এখানে না থেকে রোটেট হয়ে গেছে, ওর জন্য ওটা দেখা। আচ্ছা, we are giving three phase supply. So three phase supply means we are having three voltages, that is one at an angle 0, means one it is at an angle 0 degree, another 120, another 240 degree. So the three phases I are the current produced by those three voltages will also be at a phase angle difference of -120, so -240, and first one is 0 degree. So similarly written for a current. Now if you write the mmf মানে কি, n into I, n is nothing but constant, so it will be dependent upon how your current is, mmf। তাহলে mmf তো নাম্বার অফ টার্নস দিয়ে জাস্ট ম্যাগনিটিউডটা কমবে বাড়বে, কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি কারেন্টই হবে, তাহলে এই টার্ম গুলো থাকবে im cos omega t, im cos omega t minus 120, এই টার্মস গুলো থাকবে ইনটু n হচ্ছে, তাহলে ওই টার্মটাকে লিখছে n into im। n into im is again constant because im is the maximum value and I am multiplying with some value of n, maybe 4, so 4 im is constant, so that's why I am taking that magnitude as constant as fm cos omega t minus 120 cos omega t plus 1. Why this theta comes? This theta comes because of the reason I told you, my second condition. First condition is voltages are 120 degree apart, so that's why my current is also 120 degree apart. But my second condition states that the poles that are present in the stator are itself 120 degrees separated in space. So that angle, so A is a reference, B is 120 degree to it, C is another 240 degree from A. Over here, which is my reference in this diagram, R is my reference, so that's why R is at 0. 120 degree to this is Y, and another 120 degree from Y is B, so that's why minus 120 minus 2. So why this theta is included? This theta is basically your space angle. This omega t is your time angle, this theta is your space angle, মানে ওই যে পোলস গুলো কিরকম ভাবে স্পেসে প্লেস করা হয়েছে, ওর জন্য থিটাটা আসে। আবার সেম ভাবে প্লেস করা হয়েছে, আরটা কোথায় 0-তে, ওর জন্য cos থিটা, ওয়াইটা কোথায় আছে -120, ওর জন্য cos থিটা -120, and so goes on. -240 can be written as +120 also, so that's why wherever there is -240 I have written +1. তাহলে রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্ট কি হবে? fr plus fy plus fb, তাহলে তিনটেকে অ্যাড করে দিলাম, সো রেজাল্টেন্ট mmf কি হবে? তিনটেকে অ্যাড করে, তাহলে তিনটের মধ্যে দেখো কি কমন আছে, দেখো fm কমন আছে, আর বাকি এই টার্মগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি করেছি, fm কমন, বাকি এই টার্মগুলো অ্যাড হয়ে গেছে।
এবার কিছু রিলেশন বলে cos a cos b তোমরা জানো কিভাবে বার করতে হয়, আই এম নট গোইং ইনটু ডিটেল। cos omega t cos theta can be written this one, cos omega t minus 120 cos theta minus 120 can be written as well. You use cos a cos b formula, ঠিক আছে। তারপর cos theta plus omega t plus 240 can be written as cos theta plus omega t minus 120, and cos theta plus omega t minus 240 can be written as plus 120। এটা জাস্ট পাই মাইনাস থিটা করে এখানেই বুঝতে পারছো, minus 240 can be written as plus 120, so plus 240 can be written as minus 120, বা তুমি পাই মাইনাস থিটা করেও করতে পারো। এখানে cos theta পাই মাইনাস থিটা ইকুয়াল টু cos theta ওরকম ভাবে you have to find out the solution. So that is my values over here. Now if you add these two terms, cos theta plus omega t minus 120 plus cos theta plus omega t plus 120 gives you minus cos theta plus omega t. Again I am not solving this because this is cos a plus cos b general formula. You add this accordingly, you will get ultimately this result. এই ছটা যা ইকুয়েশন আছে আমরা কি করব, এটা এখানে সাবস্টিটিউট করব। তাহলে ফার্স্টে আমরা এই ইকুয়েশনটা লিখে নিলাম, এই যে মেইন ইকুয়েশন যেটা আছে দেখো লিখে নিয়েছি, লাস্টে দেখো এখানে পুরো লিখে দিয়েছি। তারপর কি আছে, cos omega t cos theta কে কি দিয়ে রিপ্লেস করব, 0.5 into cos theta minus omega t plus cos theta plus omega t, তো ওটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি দেখো। তারপর cos omega t minus 120 cos theta minus 120 কে কি দিয়ে রিপ্লেস করব, এটা দিয়ে, ওটাই এখানে দেওয়া আছে। তারপর নেক্সট টার্ম কি, ওমেগা টি প্লাস 120 থিটা প্লাস 120, ওটা কি দিয়ে রিপ্লেস করব, এই থার্ড টার্মটা দিয়ে, 1 এর থার্ড টার্মটা দিয়ে, ওটাই এখানে লেখা আছে, ঠিক আছে। এইবার তুমি যদি দেখো cos থিটা মাইনাস ওমেগা টি cos থিটা মাইনাস ওমেগা টি cos থিটা মাইনাস ওমেগা টি কমন তিনটে, তাহলে 0.5 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে 1.5 পেয়ে গেলাম। তাহলে 1.5 cos থিটা মাইনাস ওমেগা টি একটা টার্ম হলো, বাকি পড়ে রইলো cos থিটা প্লাস ওমেগা টি ইনটু 0.5, 0.5 কমন নিয়ে নিলে বাকি এই টার্মটা পড়ে রইলো, এই টার্মটা পড়ে রইলো, and this term will remain। তো ওটাই দেখো এখানে লেখা আছে, দেখো 1.5 cos theta minus omega t নিয়ে নেওয়া হয়েছে, একটা টার্ম আছে 0.5 cos theta minus plus omega t, আর বাকি দুটো টার্ম হচ্ছে এখানে, যেখানে 0.5 কমন নেওয়া আছে। কেন নিয়ে নিলাম, কারণ এখান থেকে আমি সিম্পলিফাই করে ফেলেছি, এই দুটোকে অ্যাড করলে এই দুটো টার্মকে আমি যদি অ্যাড করি, ঠিক আছে, তার মানে এই দুটো টার্মকে ফার্স্টে রিপ্লেস করব এটা দিয়ে আর এটা দিয়ে, রাইট, দেন দুটোকে অ্যাড করব, দেন এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, মাইনাস cos থিটা প্লাস ওমেগা টি, কারেক্ট। তো এখানে এই দুটো টার্মকে প্রথমে অ্যাড করে প্লাস 120 মাইনাস 120 টার্মসে লিখলাম, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিতে পারতাম, জাস্ট তোমাদের বোঝার জন্য স্টেপ বাই স্টেপ করা আছে। দিয়ে এই দুটোর অ্যাডিশন আমরা জানি এটা হবে, এটা লিখে দিলাম, দিয়ে এটা মাইনাস আছে, তাহলে দিস ওয়ান এন্ড দিস ওয়ান ক্যান্সেলস আউট, তাহলে আলটিমেটলি কি বেরোলো, এমএমএফ টা f theta t is equal to 1.5 mm fm cos theta minus omega t, কারেক্ট। দেখো 1.5 fm, তুমি যাই এখানে ওমেগা টির ভ্যালু চেঞ্জ করতে থাকো না কেন, 1.5 fm is constant, this theta minus omega t will give you rotation। দেখো এখান থেকে বুঝতে পারছো, একবার ওমেগা টি যদি 0 হয় তাহলে ধরো cos theta তে this figure will be at cos theta, is if omega t is at 90 degree cos theta minus 90 degree, minus 90 মানে ল্যাগ, তাহলে ল্যাগ মানে ক্লকওয়াইজ, ল্যাগ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওপর দিকে দেখা যাবে, ঠিক আছে। তারপর থিটা ওমেগা টি ইকুয়াল টু মাইনাস 90, সো মাইনাস মাইনাস প্লাস, প্লাস 90 ডিগ্রি, তাহলে লিড মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে রোটেট করছে না ফেজারটা, একবার ওপরে একবার নিচে, একবার ওমেগা টির ভ্যালু চেঞ্জ হতে হতে থাকলেই your this function will rotate, but ম্যাগনিটিউডটা কত থেকে যাচ্ছে, 1.55 fm, মানে 1.5 times of the maximum। That's why I was telling the circle is rotating in nature, but this magnitude is constant, which is equal to 3/2 fm। fm মানে হচ্ছে maximum value of mmf, that is n into im। ঠিক আছে, ওটাই এখানে সেন্টেন্সে লেখা আছে, একটু গো থ্রু করে নেবে, আমি আর বেশি ডিটেল বলতে যাচ্ছি না ওটার ব্যাপারে। আচ্ছা, এইবার এইটা দেখো তো, একটা আমি স্টপ শেয়ারিং করছি, আমি জাস্ট যা বললাম একটা ভিডিও আছে খুব সুন্দর,
ভিডিও আছে, স্টপ শেয়ারিং করেছি, কিছু হয়তো দেখতে পাচ্ছ না, দাঁড়া এক সেকেন্ড, না স্টপ শেয়ার করলাম, এখন বন্ধ হয়েছে। হ্যাঁ এবার দেখো একটা ভিডিও জাস্ট শেয়ার করছি, শেয়ার স্ক্রিন করেই করি, দেখি এখান থেকে, ও সরি সরি সরি, না এটা ভালো না, স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন, শেয়ার কম্পিউটার সাউন্ড, শেয়ার এটা, হ্যাঁ এবার দেখো, একটা, ভিডিওটা, Let's have a discussion about আচ্ছা সাউন্ড পাচ্ছ তো, সাউন্ডটা শোনা যাচ্ছে তো ভিডিওটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, working of three-phase যা induction বললাম আমি motor. ওটাই, জাস্ট যা বললাম ওগুলোই জাস্ট ইন শর্ট 3 মিনিটে বলা আছে, জাস্ট For understanding the principle of three-phase induction motor, we first look at the basic constructional feature of this type of motor. This motor mainly consists of two major parts. First one is stator. Stator of this motor is made up of number of laminations of cold grain-oriented silicon steel to reduce hysteresis and eddy current loss. The inner periphery of this cylindrical stator is provided with number of slots. A three-phase winding is so similarly distributed among these slots that when a three-phase power is supplied, a rotating magnetic field is produced. This magnetic field rotates at a synchronous speed. Second one is rotor. Rotor of a three-phase induction motor consists of cylindrical laminated core with parallel slots. Conductors are heavy copper or aluminum bars and they are short-circuited by an end rings, which fit in each slots. Now, initially when the rotor is standstill, the flux of rotating magnetic field cut every solid conductor of the rotor. As the rotor conductors are stationary and sinusoidal stator field is rotating, there will be a change in flux linkage with the rotor conductor. As a result, there will be an induced current in the rotor conductors as per Faraday's law of electromagnetic induction. Whenever this current starts flowing through the conductor, it reacts with the magnetic field. Again, as we know that current-carrying conductor inside a magnetic field experiences a mechanical force. Hence, here a mechanical force will be experienced by the rotor conductors. Due to this force, the rotor will start rotating inside the stator, and the rotor will try to achieve the speed of rotating magnetic field. Once the rotor achieves the speed of rotating magnetic field, there will be no relative speed between the rotor and the rotating magnetic field. Hence, there will be no current induced in the rotor conductor. That means, at that condition, no mechanical force acts on the rotor conductor. Hence, the rotor decelerates. As the rotor decelerates, again a relative speed between rotor and rotating magnetic field is re-established, and hence there will be again current induced in the rotor conductor, which causes mechanical force to act again on them. As a result, the rotor again accelerates to reach the speed of the rotating magnetic field. Due to this phenomenon, the rotor will never reach the speed of rotating magnetic field, and also the rotor will not stop rotating till the three-phase power is there in the stator. Actually, the rotor rotates with a speed slightly less than the speed of rotating magnetic field. This is how a three-phase induction motor works. Thank you.
হ্যালো হ্যাঁ বলো। হ্যালো। স্যার, বলছি একটা ব্যাপার হচ্ছে ওই যে রোটারটা যখন মুভ করছে না স্যার, হ্যাঁ হ্যাঁ যদি আমরা রোটারটাকে ফোর্সফুলি স্টপ করে দিই তো তাহলে ওর মধ্যে যে কারেন্টটা তৈরি হবে হ্যাঁ, ওইটা কি সেন্টারে চলে আসবে? বুঝলাম না, সেন্টারে চলে আসুন। স্যার ওই যে আমি বলতে চাইছি ওই যে ওখানে দেখালো না যে স্যার ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা তৈরি হচ্ছে যেটার জন্য ওই রোটারটা ঘুরছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মানে যার জন্য ওই রোটারটা স্যার মুভ মানে করছে। বলছিস তুই কোনো মানে ফোর্সফুলি? হ্যাঁ হ্যাঁ, ফোর্সফুলি যদি স্টপ করা হয়। ফোর্সফুলি স্টপ করা হলে কি মানে, হ্যাঁ, তারপর দেন কি করবে? কারেন্টটা চলে আসলে রোটারটা তখন স্যার ওই যে কপার বার্স এর মধ্যে দিয়ে তো কারেন্ট মানে তখন হুট করে পাস কারেন্টটা করতে স্টার্ট করবে। না, রোটরটাকে ফোর্সফুলি তুমি স্টপ করে দিচ্ছ, হ্যাঁ সেটা স্যার, বলছো না? হ্যাঁ, তারপর কি বললে? তারপর কারেন্টটা তাহলে কি মাঝখানে চলে আসবে মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। স্যার আমি বলছি ওই যে কপার যে বার গুলো আছে না, হুম 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 হুম। ওই কপার বারের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, কারেন্ট ফ্লো করবে। স্যার কপার বারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তো মানে পুরোটাই মানে মানে কারেন্ট হ্যাঁ, এখানে সবকটা বারের কন্ডাক্টিং। মধ্যে হ্যাঁ, দিয়ে ফ্লো করতে স্টার্ট একদম করবে। একদম। এর মধ্যে দিয়ে এ ফেজ কারেন্ট ফ্লো করবে, ধরো এর মধ্যে দিয়ে বি, এর মধ্যে দিয়ে সি ফেজ কারেন্ট, হ্যাঁ ফ্লো করবে। হ্যাঁ স্যার, আর এই যে স্ট্রাকচারটা এটা দেখাচ্ছেন এর মাঝখানে একটা পোর্শন ছিল না যেগুলো স্লাইস করা ছিল, যে যেটার মাঝখানে স্যার ওই পিনটা ছিল, ও, বুঝতে পেরেছি, ওগুলো অ্যাকচুয়ালি স্লটস, মানে তুমি বলতে ডটের চাইছো, মধ্যে কারেন্ট চলে যাবে না? না না, ওগুলো ইনসুলেশন করা থাকে, এই পুরো ওয়্যারস গুলো সব ইনসুলেশন করা থাকে, নাহলে তো ও পুরো শর্ট সার্কিট হবে। সব ইনসুলেশন, এই যে ওয়্যারস গুলো যে করা আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো তার এর ওপর ইনসুলেশন করা আছে পুরো, একটার ওপর একটা ওয়্যার পেঁচানো তো, কিন্তু ইনসুলেশন করা আছে, নাহলে পুরো আচ্ছা শর্ট সার্কিট হয়ে যাবে মেশিন। ঠিক আছে, পুরো ইনসুলেশন করা। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার আসল জিনিস, এবার এই আমরা যেটা দেখলাম, আমি যেগুলো বললাম দেখো সেগুলোই বলেছে, যে রিলেটিভ স্পিড হতে হবে তাহলেই মোশন থাকবে, রিলেটিভ স্পিড 0 হয়ে গেলে there will be no EMF, no current, therefore no force. সেকেন্ড থিং, রোটার আর স্টেটারের স্ট্রাকচারটা দেখলে, স্কুইরাল কেজের স্ট্রাকচারটা দেখালো ওরা, সব কপার বার্ডস গুলো দিয়ে একটা এন্ড রিং এর সাথে লাগানো রয়েছে, ঠিক আছে। এইবার এই যে রিলেটিভ স্পিড, এবার ম্যাথামেটিক্যাল টার্মসে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল হয়ে গেল, ম্যাথামেটিক্যাল টার্মসে চলে যাচ্ছে। এই যে এই রিলেটিভ স্পিডটা যেটা হচ্ছে, এই রোটার কন্ডাক্টরটা একটা স্পিডে ঘুরছে, দিস ইজ রোটেটিং অ্যাট ডিফারেন্ট স্পিড। এই ডিফারেন্স ইন স্পিডটাকে, এই বি এর স্পিড আর রোটার কন্ডাক্টরের স্পিড, একটাকে এনএস ধরছে একটাকে এনআর, সিনক্রোনাস স্পিড, একটা হচ্ছে রোটার স্পিড, এই ডিফারেন্স ইন স্পিডটাকে বলছে হচ্ছে স্লিপ স্পিড, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এইগুলো দিয়ে সব অঙ্ক আসবে। স্লিপ স্পিড এনএস মাইনাস এনআর। স্লিপটা কি? স্লিপ হচ্ছে বেসিক্যালি একটা রেশিও, যেরকম আমরা ভোল্টেজ রেগুলেশন পড়েছি ই টু মাইনাস ভি টু বাই ই টু, এখানেও সেম থিং, ওইভাবেই ভাবো এনএস মাইনাস এনআর বাই এনএস, কতটা চেঞ্জ হচ্ছে আমার অ্যাকচুয়াল স্পিড থেকে, এনএস মাইনাস এনআর বাই এনএস। কেন স্লিপটা এরকম ভাবে লেখা হয়? ইটস বিকজ একটা রেশিও, ওপরটা স্পিড নিচেও স্পিড, তাহলে কোনো ইউনিটলেস হয়ে যায়। ইউনিটলেস কোয়ান্টিটি মানে একটা রেশিও, যেমন টার্নস রেশিও, কিছুর সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে সেটা জাস্ট ম্যাগনিটিউডটা বেড়ে যায়, কোনো সাইন বা কিছু চেঞ্জ হয় না, মানে কিছু ডাইমেনশনের চেঞ্জ হয় না, উই ক্যান জাস্ট ইনক্রিজ দি magnitude by multiplying a ratio with a quantity. So that's why slip is expressed in ratio. We could have used this as also slip, but this has a unit RPM. We will multiply suppose with torque, we multiply with suppose length, then total system unit changes or dimension changes. But if I multiply a ratio with some quantity, its dimension remains same. So that's why slip is expressed as a ratio. সো মেন আমাদের ফর্মুলা যেটা জানতে হবে, ইনস্টেড অফ নোয়িং স্লিপ স্পিড আমাদের জানতে হবে এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস। আর জেনারেলি অনেক কোয়েশ্চেনের ওয়ে পার্সেন্টেজে এক্সপ্রেস করে, তার মানে আবার সেম থিং ইন্টু 100। আমরা ইন্ডাকশন মোটর পড়ছি, ইন্ডাকশন মোটরের স্লিপ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই থাকে, ঠিক আছে, ওর বেশি হয় না কম হয় না, 0 থেকে 1।
নেক্সট, এবার রোটারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, ওই কন্ডাক্টরের বারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, ওই কারেন্ট গুলো কোন ফ্রিকোয়েন্সিতে ফ্লো হচ্ছে, ঠিক আছে? ওই ফ্রিকোয়েন্সিটাকে কি করে বার করবে? আচ্ছা, তোমরা এই ফর্মুলাটা জানো, আমার মেন ফর্মুলা হচ্ছে এটা, হ্যাঁ, F is equal to P into N by Pn by 2, এটা হচ্ছে মেন ফর্মুলা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি রোটারে লিখি, তাহলে সেম ভাবে লিখছি, এখানে দেখো FR, ওটাকে FR দিয়েছি, F2 দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, is equal to P into N, right? P মানে পোলস, into N, N হচ্ছে রিলেটিভ স্পিড between the rotating flux and the rotor conductors, তার মানে কি ns minus nr রিলেটিভ স্পিডটা, ঠিক আছে? আর দুটো আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, দুটো একই দিকে ঘোরে, রাইট? বি আর এন, এনএস আর এনআর একই দিকে ঘোরে, ওর জন্য ns minus nr। তোমরা জানো when a train, two trains moves in the same direction, relative speed is ns minus n, মানে a minus b। আর যদি অপোজিট ডিরেকশনে হয় a plus b হয় রিলেটিভ স্পিড। তো যেহেতু দুটো একই দিকে ঘোরে, ওর জন্য ns minus nr রিলেটিভ স্পিড ডিভাইডেড বাই 2। তাহলে ns মাইনাস এনআরটাকে তুমি কি লিখতে পারো? দেখো আগের স্লাইডে, এখান থেকে কি আমি ns মাইনাস এনআর কে এসএনএস লিখতে পারি? দেখো ns মাইনাস এনআর ইজ ইকুয়াল টু এসএনএস, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম এসএনএস বাই 2, ঠিক আছে? এবার এসটাকে বাইরে নিলাম, পিএনএস বাই 2, একটু আগে যে ফর্মুলাটা দেখালাম ওখানে কি ছিল, পিএন বাই 2 হচ্ছে কি এফ, ঠিক আছে? যেহেতু এনএস, তার মানে এটা সাপ্লাই সাইডের ফ্রিকোয়েন্সি হবে, তাহলে এস ইন্টু এফএস। এফআর হচ্ছে রোটার সাইডের ফ্রিকোয়েন্সি, রোটারে যে কারেন্ট গুলো ফ্লো করছে তার ফ্রিকোয়েন্সি, স্টেটারে যে কারেন্ট গুলো ফ্লো করছে সেটা হচ্ছে 50, মানে যেটা সাপ্লাই দিচ্ছি সেটাই তো স্টেটারে যাচ্ছে, তার মানে হোয়াট এভার উই আর গিভিং দ্য সাপ্লাই, that frequency is only nothing but the stator supply frequency. Okay, so fs is nothing but the supply frequency and fr is nothing but sfs, another important formula. তাহলে fr টা since it is dependent upon s, that's why it is also called as slip frequency. fr অনেক সময় কোশ্চেনে বলে দেবে find the slip frequency, তার মানে you have to find out fr, please go by the names also. fr কে কেন স্লিপ ফ্রিকোয়েন্সি বলা হয়? কারণ s এর উপর ডিপেন্ড। এবার অঙ্কতে চলে যাবো। দেখো এই আজকে এর মধ্যে থেকে জাস্ট সোজা সোজা অঙ্কই আসতে পারে, 2 মার্কস অঙ্ক ম্যাক্সিমাম, এর থেকে বেশি আসবে না অঙ্ক, অনলি 2 মার্কস অঙ্ক আজকে, জাস্ট ফর্মুলা। নেক্সট দিন থেকে দেখবে হিউজ প্রবলেমস, মানে ট্রান্সফরমারে যেরকম রেগুলেশন এফিসিয়েন্সি প্রবলেম করেছে, এখানেও প্রচুর ওরকম প্রবলেম, কিন্তু সবেতেই স্লিপ লাগবে, সবে স্লিপটা সবেতেই লাগবে। এফআর মে বি রিকোয়ার্ড ইন সাম প্রবলেম, বাট স্লিপ উইল অলওয়েজ বি রিকোয়ার্ড, এটা মুখস্থ থাকা চাই। s is equal to ns minus nr by ns, রেডিয়ান পার সেকেন্ডে লিখলে ওমেগা s minus ওমেগা r by ওমেগা s, rps এ লিখলে স্মল ns minus স্মল nr by স্মল ns। প্লিজ টেক কেয়ার অফ দ্য ইউনিট গিভেন ইন কোয়েশ্চেন। তাহলে বলেছে 4 পোল 3 ফেজ 50 Hz ইন্ডাকশন মোটর, তাহলে সিনক্রোনাস স্পিড বার করতে বলেছে, তার মানে ns কি 120 f by p, দেখো 120 f কত 50, সিনক্রোনাস স্পিড মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তার মানে 50 Hz, মানে এটাই আমার fs অ্যাকচুয়ালি, ঠিক আছে? 120 into 50 by 4, that means 1500 rpm। rpm 2 f by p লিখলে কিন্তু ইউনিট আসতো rps, টেক কেয়ার, অপশন দেওয়া থাকবে, অপশনে দেখবে ইউনিট কি দেওয়া আছে, যদি rps দেওয়া থাকলে তাহলে 2f by p, rpm দেওয়া থাকলে 120 f by p, যদি রেডিয়ান পার সেকেন্ড দেওয়া থাকে 4 pi f by p বা 2 pi ns by 60। এবার তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রোটার কারেন্টস, তার মানে কোনটা বার করতে বলেছে? দেখো এফআর, ফ্রিকোয়েন্সি অফ রোটার কারেন্ট, রোটার ইএমএফ, ভুলবে না যে রোটার কারেন্ট বলেছে, তার মানে কি হবে, কারেন্টের ইএমএফ এর জন্যই কারেন্ট প্রডিউস হচ্ছে, তাই ইএমএফ এর যা ফ্রিকোয়েন্সি কারেন্টের তাই ফ্রিকোয়েন্সি, no need to worry about that. So frequency of rotor current, if motor is running at 500 r at standstill, sorry, at standstill, now if it is standstill মানে কথাটা বোঝো, মানে রোটারটা ঘুরছে না, কোনো জিনিস স্ট্যান্ডস্টিল অবজেক্ট মানে কি দাঁড়িয়ে রয়েছে, that means rotor is not rotating। তাহলে if rotor is not rotating, তাহলে nr কত হয়ে যাবে আমার 0, রোটার স্পিড 0, তাহলে স্লিপ কত হয়ে যাবে ns by ns, s equal to 1। এইটা ভালো করে মনে রাখবে, স্ট্যান্ড স্টিল অর স্টার্টিং কথাটা কিন্তু সেম, স্টার্টিং এও কি হবে, এট দ্য মোমেন্ট অফ স্টার্টিং রোটার তো ঘুরবে না, তাহলে nr 0, তাহলে ns by ns equal to 1, so s equal to 1 at starting or at standstill।
তাহলে S1 হলো আমার ফর্মুলা কি FR এর SFS, তাহলে 1 into 50 মানে 50 Hz. Motor is running at 500 rpm in same direction of the rotating field. Same direction, একটু আগে বললাম same direction মানে relative speed minus, তাহলে 1500 আমার ns minus nr কত 500 divided by 1500 is equal to 2/3. FR মানে SFS, S কত বেরিয়েছে 2/3, 2/3 into 50 33.33 Hz. এই লাল রঙের লেখাগুলো আমি পরে আসছি। নেক্সট অপোজিট ডাইরেকশন মানে স্পিডটা উল্টো হয়ে গেল, মানে বেসিক্যালি 1500 প্লাস অফ দ্যাট স্পিড, অথবা তুমি কি লিখতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন দি ফর্মুলা জেনারেল ওয়ান ইউ উইল রাইট ns মাইনাস অফ মাইনাস nr, কারণ স্পিডটা অপোজিট মানে -500, তাহলে অটোমেটিক্যালি দেখো প্লাসই চলে আসছে। অথবা তুমি যদি কনসেপ্টে ট্রেনের কনসেপ্টটা মাথায় রাখো, দুটো অপোজিট ডিরেকশনে মুভ করলে প্লাস হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি এখানে প্লাস বসিয়ে দিতে পারো। তাহলে 1500 plus 500 by 1500 4/3 1.3. So substitute 1.33 over here, you will get 66.66 Hz. Now when it is moving at 2000 rpm in the same direction, তাহলে মাইনাস এ থাকবে, 1500 minus 2000 by 1500 gives you minus 1.33, minus 1.33 into 50 gives you minus 16.66 Hz. Now our induction motor, একটু আগেই বললাম স্লিপ কত রেঞ্জের হবে 0 to 1, যদি আমরা মোটরটাকে মোটর হিসেবেই কাজ করাতে চাই। মোটর আর জেনারেটরের কনস্ট্রাকশন কিন্তু এক, ইনপুট যা দেবে আউটপুট চাই দেবে। তুমি যদি ইনপুটে তুমি দাও ইলেকট্রিক্যাল এনার্জি দাও, যদিও আউটপুটে মেকানিক্যাল এনার্জি দেয়, it will be a motor. If you give the same machine input mechanical energy, output is electrical energy, then it is behaving as a জেনারেটর। তাহলে যখন আমরা মোটর হিসেবে কাজ করব স্লিপ কিন্তু পজিটিভ থাকবে, মানে 0 to 1 এর মধ্যে। এখানে 0 to 1 এর মধ্যে কোন ভ্যালুটা আছে 2/3। যখন 1 এর থেকে গ্রেটার হবে ওটাকে ব্রেকিং বলি, সাডেন স্টপিং অফ দি মোটর, হঠাৎ করে মোটরটাকে আমাকে স্টপ করতে হলো বাই চান্স, তখন আমরা ব্রেকিং এ তখন স্লিপটাকে বাড়াতে হয়। দিস আর অল আউট অফ দ্য স্কোপ অফ ইউর সিলেবাস, উই নিড টু স্টাডি অফ মোটরিং। আর জেনারেটিং মানে মোটরটা যখন জেনারেটর হিসেবে কাজ করছে, মানে পাওয়ারটা ফিট করছে, মানে সোর্স থেকে আগে লোডে পাওয়ার যাচ্ছিল, এখন লোডটা সোর্সে পাওয়ার দিচ্ছে, তখন স্লিপটা নেগেটিভ হয়ে যায়। তার মানে দিস ইন্ডিকেটস নেগেটিভ পাওয়ার, the slip negative indicates negative মানে উল্টো দিকে ফ্লো করছে my power, so that means it is acting as a generator. ওর জন্য এই তিনটে মোড লেখা আছে। তবে don't get confused, I saw a gate question also coming in this fashion also. This speed is given, which direction is given, you need to find out slip and find out FR. Don't get confused if your frequency comes out to be negative, that means it is generating mode, and if it slip is greater than 1 it is braking mode. No need to get confused about which mode it is, they will ask you only to calculate slip and FR. Okay, 2 marks question maximum. Next question we can take after that. Properly shunted current center 0 galvanometer in the placed in the rotor circuit. Rotor circuit এ একটা galvanometer place করা হয়েছে, কত পোল আছে 6 পোল, 50 Hz wound rotor induction motor. If the galvanometer completes 90 complete oscillations in 1 minute, calculate the rotor speed. So 90 complete oscillations in 1 minute, so you can calculate the frequency. যেহেতু গ্যালভানোমিটারটা রোটার সাইডে লাগানো আছে, তাহলে এই যে অসিলেশন থেকে যে ফ্রিকোয়েন্সিটা পাবো রোটার সাইডের ফ্রিকোয়েন্সিটা পাবো। যদি এই গ্যালভানোমিটারটা তোমার স্টেটার সাইডে লাগানো হতো তাহলে স্টেটার ফ্রিকোয়েন্সিটা পেতাম। তাহলে গ্যালভানোমিটারটা যেহেতু রোটার সাইডে লাগানো আছে তাহলে আমি কি পাচ্ছি FR, তাহলে 90 কমপ্লিট অসিলেশন ইন 1 মিনিট, মানে তার মানে 90/60 মানে 1.5 Hz, মানে যেহেতু হার্টজ এর ইউনিট কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড হয়, তো ডিভাইডেড বাই 60, so 1.5 Hz. Now rotor speed is S equal to F2/N1, you know F2 বা এখান থেকেই ডাইরেক্ট FR/FS, F2 মানে FR, ঠিক আছে, F1 মানে FS। তো FR কত পেয়েছি 1.5, সাপ্লাই দেওয়া আছে 50, তো 1.5/50 is equal to 0.03। আমাকে কি বার করতে বলেছে রোটার স্পিড মানে NR, স্লিপের রিলেশন জানো, S equal to NS minus NR by
এনএস এখান থেকে এনআর এর ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে এরকম ভাবে, অথবা ডাইরেক্ট এস ইকুয়াল টু এত বসালে, 6 পোল ইন্ডাকশন মোটরের জন্য এনএস ক্যালকুলেট করলে 120 ইন্টু 50/6, ঠিক আছে, সেগুলো বসিয়ে এনআর ক্যালকুলেট, নাহলে ডাইরেক্ট এরকম ভাবে করতে হবে। এটাও একটা ডাইরেক্ট ফর্মুলা, এনআর ইকুয়াল টু এনএস ইন্টু 1 মাইনাস এস, এখান থেকেই আসছে। যদি মনে রাখতে পারো ভালো, না হলে জেনারেল ফর্মুলা মনে রেখেই করতে হবে। কিন্তু এই টেবিলটা মনে রাখবে, ঠিক আছে, কারণ এই টেবিলটা মনে রাখলে তোমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। ফ্রিকোয়েন্সি সবের 50, যদি 2 পোল হয় এনএস হবে 3000, যদি 4 পোল হয় এনএস হবে 1500, যদি 6 পোল হয় এনএস হবে 1000। তাহলে আর এখানে এনএস ক্যালকুলেট করতে হবে না, তাহলে এখানে 6 পোল দেওয়া আছে 50 হার্টজ, তাহলে এনএস কত হবে 1000, তাহলে এখানে 1000 মাইনাস এনআর বাই 1000 ইকুয়াল টু 0.0, তাহলে বসিয়ে দিলে ডাইরেক্ট পেয়ে যাবে 97। এই টেবিলটা মনে রাখার চেষ্টা করবে। 2, 4, 6, 8 আর দ্য কমন প্রবলেমস দ্যাট কামস ইন গেট অর এনি কম্পিটিটিভ এক্সাম। থ্রি ফেজ 50 হার্টজ ফুল লোড স্পিড ইজ এট, এইটা ভালো করে জানো। ফুল লোড স্পিড মানে হচ্ছে রোটারের স্পিড, হ্যাঁ, লোড স্পিড, বারবার কথার সঙ্গে ফুল লোড, ওখানে ট্রান্সফরমার ইউজ হয়েছিল। লোড মানে সেকেন্ডারি, এখানে লোড মানে রোটার, তার মানে এনআরটা দেওয়া আছে 14 পয়েন্ট, কিন্তু আমার কাছে পোল দেওয়া নেই, তাহলে আমি এনএস পারবো না, 120f/p। তখন আমার এই টেবিলটা মাথায় রাখতে হবে, ওর জন্য আমি বলছিলাম এই টেবিলটা মাথায় রাখতে হবে। ওই 1440 ক্লোজেস্ট স্পিড কোনটা, 1500, তার মানে আমাকে ধরে নিতে হবে ইট ইজ আ 4 পোল মেশিন। ভালো করে অঙ্কটা বুঝবে যে যদি আমাদের ফুল লোড স্পিড দেওয়া থাকে, পোল না দেওয়া থাকে, 50 হার্টজ দেওয়া থাকবে, পোল যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে এনএস টা অ্যাজিউম করে নিতে হবে। তাহলে অ্যাজিউম কি করে করবে, এই টেবিলটা থেকে ক্লোজেস্ট টু 1440 is 1500, so ns is 1500। তাহলে ওর জন্য পোল হচ্ছে 4। ফুল লোড স্লিপ তুমি পারবে ns মাইনাস nr বাই ns বসিয়ে দিলে, স্লিপ ফ্রিকোয়েন্সিও পারবে, করতে আসছি না। এই ফর্মুলাগুলো জাস্ট দেখে নাও। স্পিড অফ স্টেটর ফিল্ড উইথ রেসপেক্ট টু স্টেটর স্ট্রাকচার হচ্ছে ns, এগুলো মুখস্থ রাখতে হবে। স্টেটর স্ট্রাকচারের রেসপেক্টে স্টেটর ফিল্ডের স্পিড হচ্ছে ns হচ্ছে 15, উইথ রেসপেক্ট টু রোটার স্ট্রাকচার ns মাইনাস nr ইজ ইকুয়াল টু 60 rpm। এবার যদি রোটারের ফিল্ড বার করতে হবে, রোটার ফিল্ড উইথ রেসপেক্ট টু রোটার স্ট্রাকচার, তাই রোটারের ফ্রিকোয়েন্সি জানো, আমরা তুমি যা একটু আগেই করছিলাম এই ভ্যালুগুলো, এটা কি করে আসছিল, f is equal to pn by 120, তাহলে n কত হবে 120f/p, তাহলে ওরকম ভাবে এগুলো করা হয়েছে অঙ্কগুলো। এখানে রোটার যখনই বলবে রিলেটিভ স্পিড, তো 120 ইন্টু fr/p, fr কত আমার আছে 2 হার্টজ, তো 120 ইন্টু f/p, f এর জায়গায় জাস্ট fr হবে, কারণ রোটার করতে বলেছে, তো fr মানে 2, 120 ইন্টু 2/4, 60 হার্টজ। আর উইথ রেসপেক্ট টু রোটার স্ট্রাকচার, উইথ রেসপেক্ট টু স্টেটর স্ট্রাকচার, এটার ফর্মুলাটা হচ্ছে রোটার স্পিড প্লাস speed of rotor with respect to rotor structure, that is 1440, which is got over here rotor speed, and rotor field with respect to rotor structure, rotor field with respect to rotor structure is 60, so plus 60 gives you 1500. তারপর হচ্ছে rotor field with respect to stator field, rotor field এর স্পিড হচ্ছে 1500, stator field এর rotor field এর স্পিড হচ্ছে with respect to stator structure হচ্ছে 1500, stator field এর speed with respect to stator structure is 1500, তাহলে 1500 minus 1500 gives you 0, ওর জন্য rotor field with respect to stator field is 0। এখানে আবার সেই কয়টা রিভিউ প্রবলেমস দিয়ে দিয়েছি, সেম ফর্মুলাস ইউজ করেই করতে হবে এগুলো, আর কিছু নেই। দেখো এখানে রানিং দিয়ে দিয়েছে, রানিং স্পিড দেওয়া আছে 500 rpm, ইন্ডাকশন মোটরে ফুল লোড স্পিড দেওয়া আছে, স্লিপ বার করতে বলছে, পোল বার, সবই যা যা এই তিনটে ফর্মুলা ডিসকাস করলাম, এটা আর আগে যে ফ্রিকোয়েন্সি ফর্মুলা ডিসকাস করলাম ওগুলো দিয়ে করব। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দুটো fr fs দেওয়া আছে, স্লিপ বার করতে বলেছে, স্পিড বার, সব একই জিনিস। এই প্রবলেমগুলো খুব সোজা প্রবলেম, কিন্তু নেক্সট ক্লাস থেকে যেগুলো প্রবলেম করবো একটু কমপ্লেক্স হয়ে যাবে, কারণ অনেক ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ইন্ডাকশন মোটরে কিন্তু প্রচুর ফর্মুলা, ট্রান্সফরমারে অতটা বেশি ফর্মুলা নেই, কিন্তু অ্যাপ্লিকেশন প্রচুর আছে, মানে ওই কয়েকটা ফর্মুলা দিয়ে অনেক প্রবলেম।
কিন্তু ইন্ডাকশন মোটর প্রচুর ফর্মুলা আছে। তো এগুলো দাও সবই দেখো, পোলস, ফ্রিকোয়েন্সি, স্পিড বার করো, আর কিছু ক্যালকুলেশন আছে। এই টাইপের প্রবলেম যদি আসে তাহলে 2 মার্কস প্রবলেম আসবে, ওর থেকে বেশি আসবে না। কিন্তু আবার সেম জিনিস বলছি, এফিসিয়েন্সি, পাওয়ার ক্যালকুলেশন, টর্ক ক্যালকুলেশন ওগুলো থেকে আসবে। কিন্তু এই বেসিক এক্সাম্পল গুলো পড়বে, সলভড এক্সাম্পল গুলো ভালো করে দেবে, কারণ এর ওপর বেসিস করে এই সব গেটের প্রবলেম গুলো দেওয়া, ঠিক আছে? ওইগুলো গেট বা আইইএস এর প্রবলেম সব। তোমাদের তো ফার্স্ট টাইম, এগুলো সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম। সো মানে আমি যেগুলো ম্যাক্সিমাম সোজা মিডিয়কার প্রবলেমে নিচ্ছি, আই ডোন্ট এক্সপেক্ট কি বিশাল একটা প্রবলেম সলভ হয়, তবে এইগুলোর কোনো মিডিয়কার হয় না, এগুলো জাস্ট সিম্পল প্রবলেমস, জাস্ট 2 মার্কস প্রবলেম। ঠিক আছে, আজকে এই অবধি। তোমরা একটু চেষ্টা করো যাতে রিভিউ প্রবলেমস গুলো যদি টাইম পাও একটু করো, কারণ বুঝতেই পারছো আর 3টে লেকচার আছে আমার, 3টে লেকচারের মধ্যে যদি ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। নেক্সট 3টে লেকচারের মধ্যে আমাকে সিলেবাসটা পুরো শেষ করে দিতে হবে। টাইমও নেই তোমাদের, আর 2 মাস টাইম আছে মানে গেটের, কত 3 মাস, জানুয়ারিটা তো ছেড়েই দাও। 3 মাস মতো নেই স্যার। হ্যাঁ 3 মাস আছে, দেখো একটু একটু করে, জাস্ট ফর্মুলা ওরিয়েন্টেড, থিওরি এতগুলো যে পড়ালাম জাস্ট গো থ্রু করে দেবে, একবার চোখ বুলিয়ে নেবে, এই স্লাইড থেকে ইম্পর্টেন্ট, এই স্লাইড থেকে ইম্পর্টেন্ট, এই লাস্টের 5-6টা স্লাইড ইম্পর্টেন্ট। বাকি এগুলো যেহেতু আছে বলে সিলেবাসে দিয়েছে বলে আমি দেখিয়ে দিলাম সবকিছু, এই পার্টের স্লাইডটা দেখে নাও, এই জায়গাটা একটু আমি জাস্ট মুখে বলে গেছি, স্কিপ করে গেছিলাম, বাট এক্সপ্লেন করে দিয়েছি, তাও এই লেখাগুলো একবার পড়ে কি বলছি মানেটা বুঝে নাও, এই কেন আসছে, এই 3টে ফর্মুলা বলেছিলাম। বাকি আর কনস্ট্রাকশনের ডিফারেন্সটা দেখে নেবে। হ্যাঁ, যদি বাই চান্স 1 মার্কস কোয়েশ্চেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ চলে আসে, 1 মার্কস কোয়েশ্চেনে এটা আসে, আর বাকি আমার মনে হয় না কিছু আসবে এখান থেকে। ট্রান্সফর্মার, ইন্ডাকশন মোটর ইজ জাস্ট এ কম্প্যারিজন। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আমরা কন্টিনিউ করব। এন্ড করছি তাহলে মিটিং। হ্যাঁ, Okay, sir. Thank you. হ্যাঁ welcome. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ welcome.